আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি যাব না। প্রিয়া, তোমার চোখ বন্ধ করো। প্রিয়া চোখ বন্ধ করলে রাত সীমাকে কাছে টেনে সীমা ঠোঁটে কিস করে। আরো কি ডোজ লাগবে? পুরো রাস্তাটা চুপ করে থাকে। কলেজে পৌঁছে সোহান এসে সীমাকে জড়িয়ে ধরে। সোহান প্রিয়ার ভাই, লন্ডনে থাকতো, কিছুদিন হলো বাংলাদেশ এসেছে। সীমাকে পছন্দ করে, কিন্তু সীমা জানে না। আসলে সোহান জানায়নি। সীমা সোহানকে বড় ভাইয়ের মতোই দেখে। আমি এসব পছন্দ করি না। নিজেকে ছাড়িয়ে নিয়ে, সীমা, তোমার দেখা পাবো ভাবিনি। ভাইয়া কবে দেশে এলেন? কিছুদিন হলো। ভাবছি এবার বিয়ে করে বউকে সাথে করে লন্ডন নিয়ে যাব। তো কাউকে কি পছন্দ করেন? করি, পরে তোমাদের বলবো। তুই এখানে কেন? স্যারদের সাথে দেখা করতে এসেছি। দূর থেকে সীমাকে রাজ লক্ষ্য করেছিল। সোহান সীমাকে জড়িয়ে ধরলে রাজের শরীর জ্বলে ওঠে। পিয়নের দ্বারাই সীমাকে ডেকে পাঠায়। সীমা রুমে আসলে রাজ সীমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তোমার কয়জন লাগে সীমা? আপনি এসব বাজে কথা বলছেন? আমি বললে বাজে? তোমাকে ওই ছেলেটা জড়িয়ে ধরলো কেন বলো আমাকে? প্রিয়ার ভাইয়া ও সোহান। যেই হোক, ধরবে কেন তোমাকে? আমি জড়িয়ে ধরলে তুমি আমাকে ধরো না? আমি তোমার স্বামী হয়েও নিজে কোনোদিন আমাকে জড়িয়ে ধরলে না, আর ওই সোহান না কে তাকে ধরলে? আপনার মতো এত নিচু? ছি, আমি সোহানকে ধরিনি, সোহান নিজে থেকে ধরেছে। রাজ সীমাকে আরো জোরে চেপে ধরে। হাতের চুড়ি ভেঙে হাত থেকে রক্ত পড়ে। রাজের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সীমা রাজকে ধাক্কা দিয়ে চলে যায়। রাজ রাগ কন্ট্রোল করতে দেওয়ালে ঘুষি মারে। রাজ ক্লাসে ঢুকে থাকে। সীমা পেছনের বেঞ্চে বসেছে। সীমার বিয়ের ব্যাপারে প্রিয়া ব্যতীত কেউ জানে না। সবাইকে অসুস্থতার কথা বলেছে। সীমা, এতদিন স্যার আসেনি, ভালো লাগে না, আজ খুব ভালো লাগছে। শাকচুন্নির দল, ভালো তো লাগবে। অন্যের বরের দিকে নজর দিস, তোর চোখ নষ্ট হয়ে যাবে। তুই কেন হাসছিস? কিছু না। ক্লাসের মেয়েরা সবাই রাজকে যেন গিলে খাচ্ছে। সীমা দেখছে আর ফুলছে। আমার কেন রাগ হচ্ছে? আমি তো রাজকে ভালোবাসি না। তোর ভালো লাগছে না? স্যারের হেয়ার স্টাইলটা ভালো লাগছে, তাছাড়া পিঙ্ক কালারের ঠোঁট, উফ, কিস করছে। শুধু একবার ক্লাস থেকে বের হই, তারপর মজা দেখাবো। ক্লাস শেষে রাজের রুমে সীমা যায়। স্যার, আসবো? এসব কিছু বলবে? হুম। যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আসলে সরি, আমি সোহানকে ধরিনি, আর ভুল হবে না। মনে থাকে যেন। আর কিছু বলবে? সীমা কিছু না বলে হাত দিয়ে চুল এলোমেলো করে দেয়। সীমা, কি করছো? আমার চুল এলোমেলো করলে কেন? সীমা রাজের ঠোঁটে কিস করে পালিয়ে যায়। রাজ মুখে হাত দিয়ে ভাবছে, এটা কি হলো। সীমা আমাকে কিস করলো কেন? যাক, ভালোই হলো। সোহানকে আমি দেখে নিব, তার আগে সীমাকে সরি বলতে হবে। রাজের ফোনে একটা ফোন এলো। রাজ ফোন বের করে দেখলো অভির ফোন। বলো অভি, কি খবর? স্নিগ্ধা যার সাথে মিলিত ছিল ষড়যন্ত্রের খবর পেয়েছি। কে সে? জানলে অবাক হবেন, যেমনটা আমি হয়েছিলাম। রাতুল স্নিগ্ধার সোহান প্রিয়ার ভাই। হোয়াট? চমকে গেলেন? আমিও গিয়েছিলাম। সোহান তো কলেজে এসেছিল আজ। রাজ অভিকে সব খুলে বলে। মাই গড, এত কিছু হয়ে গেল। এখন কি করব? যতদূর সম্ভব সোহানের কাছ থেকে সীমাকে দূরে রাখবেন, আর সীমাকে সন্দেহ করা ঠিক হয়নি। ভাইয়া, সীমার খেয়াল রাখবেন। কৌশলে শুনে নেবেন সোহানকে অতীতে সীমা কোনো কিছু করেছিল। তোমাকে ধন্যবাদ। স্নিগ্ধার কি? সোহানকে ভালোবেসে বেচারিকে সোহান প্রেমের জালে ফাঁসিয়ে এসব করিয়েছে, আর রাতুল প্রিয়াকে পাওয়ার জন্য। হয়তো সীমাকে এবার সোহান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। তার আগে আমাকে মারতে হবে। এখন রাখছি, বাই। বাই। রাজ ফোন রেখে সীমাকে খুঁজতে ক্যান্টিনে যায়। সীমা হেসে হেসে সোহানের সাথে কথা বলছে। রাজ তাদের কাছে যায়। সীমা, তোমাকে আর আড্ডা দিতে হবে না, চলো বাড়িতে তোমাকে নামিয়ে দেই। আর একটু আড্ডা দেই না? না, চলো। সীমার হাত ধরে, ও যখন যেতে চাইছে না, কেন নিয়ে যেতে চাইছেন? আপনার মতো স্যারেরা স্যার নামে কলঙ্ক। ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন। সীমা সোহানের কথা শুনে অবাক হয়ে যায়। সোহানের চিৎকার শুনে সবাই জড়ো হয়। দেখুন সবাই, স্যার ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তুমি চুপ থাকো। এই চরিত্রহীন স্যারকে সবাই দেখে নেবে। লম্পট, জানি না কতজন ছাত্রীর সাথে এমন করেছে, এখন সীমার সাথে খারাপ কিছু করবে।
সোহানের গালে সীমা জোরে থাপ্পড় দিয়েছে। তোর মন মানসিকতা নিস বলে সবাইকে তাই মনে করিস? আমার সেই দিন বোঝা উচিত ছিল তোর মতো কুত্তা কখনো ভালো হবে না। আর কি বলেছিলে? রাজ কেন আমার হাত ধরেছিল, তাই না? ও আমার স্বামী, আমাদের বিয়ে হওয়ার প্রায় 1 মাস হচ্ছে। আমার উপর পুরো অধিকার আছে। নিজের চরিত্রহীন বলে অন্য কেউ বলিস? সবাই শুনুন, রাজ আমার স্বামী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তোকে নাক গলাতে হবে না। ভবিষ্যতে আমাদের মাঝে আসবি না। প্রিয়া, তোর এই কুলাঙ্গার ভাইকে সামলে রাখবি। চলো রাজ। সীমা রাজের হাত ধরে ওখান থেকে চলে যায়। সবাই অবাক হয়ে যায়। যারা রাজের ওপর ক্রাশ খেয়েছিল তারা সবাই কাঁদতে কাঁদতে চলে যায়। বেশি কাঁদে নীরা, সাগরও কাঁদে। বেচারা সীমাকে বিয়ে করার জন্য প্রতিদিন স্বপ্ন দেখেছিল। ছি ভাইয়া ছি, আমি মনে করেছি তুমি ঠিক হয়ে গেছো, কিন্তু তুমি আগের মতোই আছো। পুরো কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় মারার মূল্য তোমাকে দিতে হবে। নীরা কাঁদতে কাঁদতে আসে। কাঁদবেন না, সবাই তো ভালোবাসার মানুষকে পায় না। আপনি কি সীমাকে ভালোবাসতেন? যাই হোক, আপনিও তো সুন্দর ভালো ছেলে পাবেন। এই পড়া কপালে নেই। আপনি যদি চান তো আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে। সীমা রাজের হাত ধরে টেনে এনে গাড়িতে বসায়। রাজ এখনো অবাক হয়ে আছে। সীমার এই রূপের সাথে রাজ পরিচিত নয়। হা করে কি দেখছেন? ড্রাইভ করুন। সীমা, তোমাকে দেখছি। সত্যি এটা তুমি? আমি মনে হয় স্বপ্ন দেখছি। চিমটি কাটো তো। সীমা রাজকে জোরে চিমটি দেয়। আউচ! এভাবে জোরে কেউ দেয়? আমি দে, চুপচাপ গাড়ি চালান। রাজ আর কথা বলে না। সীমা প্রচন্ড রেগে আছে। যদি কিছু বলতে গিয়ে আবার রেগে যায়, তবে এই ভেবে রাজ খুশি হচ্ছে সীমা তার প্রতি দুর্বল হতে শুরু করেছে। সীমা বাড়িতে গিয়ে কারোর সাথে কথা না বলে রুমে যায়। রাজ, সীমার কি হয়েছে? রেগে আছে কেন? ফুপি, আসলে সোহান। সব রাজ খুলে বলে। আমি তখনই বলেছিলাম সীমাকে সোহানকে মাফ না করতে, কিন্তু আমার কথা শুনেনি। ফুপি, কি হয়েছে বলো তো? সীমা তখন এসএসসি পরীক্ষা দিবে। কোচিং যাওয়ার সময় প্রিয়া স্নিগ্ধাকে দেয়। একদিন প্রিয়াকে ডাক দেওয়ার জন্য স্নিগ্ধার সাথে প্রিয়ার বাড়িতে যায়। প্রিয়ার পরিবারের কেউ ছিল না বাড়িতে, শুধুমাত্র সোহান ছাড়া। সীমা জানতো না। সীমা প্রিয়াকে ডাকার জন্য ওর রুমে গেলে সোহান স্নিগ্ধার সাথে খারাপ কিছু করতে ধরলে সীমা লাঠি দিয়ে সোহানকে মেরেছিল। স্নিগ্ধা রক্ষা পেলেও সোহানকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। পরে প্রিয়ার পুরো পরিবার এসে ক্ষমা চাইলে সীমা ক্ষমা করে দেয়। আমি বারণ করেছিলাম ক্ষমা যাতে না করে, কিন্তু সীমা বলেছিল সবার ভালো হওয়ার সুযোগ দেওয়া। এখন আমার চিন্তা হচ্ছে। ফুপি, আমি থাকতে সীমার কিছুই হবে না। রাজ রুমে গিয়ে দেখে সীমা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। রাজ তাকে জড়িয়ে ঘাড়ে মুখ ডোবালো। সীমা কেঁপে উঠল। সীমা নিজেকে ছাড়িয়ে নেয়। আমাকে একটু একা থাকতে দিন। আপনার বাবা মার তো আজ ফেরার কথা। তাদের আনতে এয়ারপোর্টে যাব। তবে যান, আর এখানে রাতে সবাইকে অবশ্যই আনবেন। তুমি যাবে না? জানি না। রাজ সীমার রুম থেকে বের হয়ে অভিকে ফোন দিয়ে সব বলে দেয়, আর স্নিগ্ধাকে তুলে আনতে বলে। তাদের বাকি প্রশ্নের উত্তর এখন স্নিগ্ধাই দেবে। রাজকে সীমার মা খেয়ে যেতে বলে রাজ বলে রাতে আসবে। রাজ ওর মা বাবাকে আনতে চলে যায়। অভি স্নিগ্ধাকে তুলে নিয়ে আসে। রাজ প্রিয়াকে ফোন করে সব বলে। প্রিয়া রাজকে সাহায্য করার জন্য রাজি হয়। প্রিয়া রাতুলের কাছে যায়। প্রিয়াকে দেখে রাতুল খুবই খুশি হয়। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসার জালে তোমার ধরা পড়তে হবে। ভেবে দেখলাম তাই তোমার মতো আমাকে কে ভালোবাসবে বলো? তা তোমার নতুন বাইক হলো কিভাবে? আমি কিনেছি। কোথায় টাকা পেলে? আমি চাকরি করে টাকা জমিয়েছি। মিথ্যা বলবি না। তোকে পড়ালেখার জন্য আমরা সবাই টাকা দিতাম। তো যদি টাকা থাকতো তাহলে আমাদের কাছ থেকে টাকা নিস কেন? কথা চেঞ্জ, তুমি থেকে তুইতে। আচ্ছা, আমার কথা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি। মাথা ঠান্ডা রাখ প্রিয়া। তোকে রেগে গেলে চলবে না, কারণ রাজ ভাইয়া যা বলেছে তাই করতে হবে। কি ভাবছো? কিছু না। তোমার বাইকে আমাকে ঘোরাবে না জান? পাপ্পি ফেস করে। অবশ্যই। প্রিয়াকে নিয়ে রাতুল বাইরে এলে কয়েকজন মিলে রাতুল আর প্রিয়াকে কিডন্যাপ করে। রাতুলকে অজ্ঞান করা হয়। রাতুলের জ্ঞান ফেলে নিজেকে বদ্ধ ঘরে আবিষ্কার করে। একটা মাত্র বাল্ব জ্বলছে, হাত পা বাঁধা। পাশে একটা চেয়ারে স্নিগ্ধা বাঁধা আছে। ঘরে দরজা বন্ধ আর জানালা নেই। রাতুল কথা বলতে গিয়েও পারে না, মুখে টেপ মারা আছে। কিছুক্ষণ পর রাজ আর অভি রুমে আসে। সাথে পুলিশ কমিশনার আর কিছু লোক আসে। সবার হাতে স্টিক।
রাতুলের ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। রাতুলের কাঁধে হাত রেখে, কিরে ভয় হচ্ছে? অভিমুখের টেপটা খুলে দাও দুজনের। অভি টেপ খুলে দিলে দুজনে হাঁপাতে থাকে। এবার বল, সীমার ক্ষতি করতে কেন চেয়েছিলে? আমাদের জন্য আপনার সাথে সীমার বিয়ে হয়েছে, কোথায় ধন্যবাদ জানাবেন তা নয়। অভি রাতুলকে একটা ঘুষি মারে। রাতুল চেয়ার সহ ফ্লোরে পড়ে যায়। কয়েকজন আবার রাতুলকে তুলে, মুখ দিয়ে রক্ত ঝরছে। অভি গিয়ে রাতুলে চুল ধরে। রাজ ভাইয়াকে যদি তোরা না খেপাতিস তবে আজ সীমাও রাজ ভাইয়াকে ভালোবাসতো। তোরা তো সীমার সাথে রাজ ভাইয়ার বিয়ে দিয়েছিস যাতে তোদের প্রতিশোধ নেওয়া হতো। এবার বল। বলছি, সেদিন জানতে পারলাম সীমা স্যারকে ভালোবাসে, তখন আমরা সোহান ভাইকে জানাই। সোহান ভাইয়ের কথা মতো আমি বন্ধুত্ব করি। সীমা যে পছন্দ করতো তাই করতাম। আমি এতিমখানায় বড় হয়েছি। সোহান ভাইয়ের সাথে পরিচিত হলে সে আমাকে অনেক টাকার লোভ দেখায়। স্নিগ্ধাকে নিজেদের দলে টানার জন্য অনেক চেষ্টা করি, পরে সফল হই। প্রিয়া আমাদের সাথে যোগ দেয়নি, তাই ওর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করি। তাহলে তুমি প্রিয়াকে ভালোবাসো না? না, সোহান ভাই আমাকে বলেছিল এটা করতে। নিজের বোনের সাথে? নিজের বোন না, প্রিয়াকে কুড়িয়ে পেয়েছিল ওর বাবা মা। সোহান সবসময় খারাপ পথে টাকা ওড়াতো, তাই প্রিয়ার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। তোর ইজ্জত বাঁচাতে গিয়ে সীমা সোহানকে লাঠি দিয়ে মেরেছিল, আর তুই এই প্রতিদান দিলি? তোদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতো সীমা। আর রাতুল, তোমার যখন কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল তখন সোহান তোমাকে বাঁচাতে আসেনি, সীমা নিজের একটা কিডনি তোকে দিয়েছিল। আমি টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। সোহান ভাই জানতো অভি ভাইয়ের সাথে সীমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই রাস্তারের সাথে বিয়ে হতে সাহায্য করে যাতে সীমা ভেঙে পড়ে। রাস্তারকে আমরা উল্টোপাল্টা বুঝিয়ে সীমাকে টর্চার করাতাম। রাস্তারের দ্বারা সীমাকে খুন করাতো সোহান, কারণ রাজ তখন আমাদের গোলাম হয়ে যেত। আমার ভালোবাসাকে ফুলের টোকা দিতাম না। আপনারা দুজন এক হলেন কিভাবে? সীমাকে নিয়ে লড়াই করার কথা। সত্যিকারের ভালোবাসাকে পেলে সুখ নয়, ভালোবাসার মানুষকে সুখী দেখলে তার প্রকৃত সুখ। আমরা লড়াই করতাম আর তুই ফায়দা তুলে আমার দ্বারা সীমাকে খুন করতিস। সোহানকে তো দেখে নেব, আগে তোদের দুজনের ব্যবস্থা করি। কমিশনার সাহেব এদের জবানবন্দি পেয়ে গেলে এবার এদের সারা জীবন জেলে থাকার ব্যবস্থা করুন। ঠিক আছে। অভি রাতুল আর স্নিগ্ধাকে স্টিক দিয়ে কয়েক ঘা বসিয়ে দেয়। সীমার কিডনি যেন এর শরীরে না থাকে বের করে দিবেন। আমাদের ক্ষমা করে দিন। তোদের ক্ষমা করলে কেউ কোনোদিন বন্ধুত্বকে বিশ্বাস করবে না। অভি চলো। অভি রাজ বের হয়ে আসে। প্রিয়া আগে সীমার কাছে চলে গেছে। সীমাকে সব কেউ কিছু বলেনি। রাজ আর অভি একসাথে আসে। ভাইয়া, সীমার খেয়াল রাখবেন। ও এমনিতে একটা কিডনি না থাকার কারণে অনেক দুর্বল, বেশি চাপ নেওয়া যাবে না। আমি খেয়াল রাখবো। রাজ ও অভি একসাথে বাড়িতে ঢুকে রাজের বাবা মাকে দেখে চমকে যায়। রাজের মা রাজকে দেখে এগিয়ে আসে, রাজের কান টেনে ধরে। মা ছাড়ো, লাগছে। বৌমাকে কি বলেছিস আমাদের আনতে গিয়েছিস? তোর জন্য আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছি। মা ছাড়ো, লাগছে। এমন ভুল আর হবে না। বৌমা আনতে না গেলে আমরা তোর জন্য ওখানে বসে থাকতাম। আমাদের থেকে তোর অফিসের কাজ বড় হলো। অফিসের কাজ? সীমার মার দিকে তাকালে সীমার মা ইশারা করে চুপ থাকতে। মা, কাজটা জরুরি ছিল তাই। বৌমাকে ঘরে না তুললে তোমার ছেলে ঠিক হবে না, তাই রাজের বাবা তুমি ব্যবস্থা করো। মাহিনের কোনো সমস্যা আছে? না ভাইয়া। আমি সীমাকে এই মাসে ঘরে তুলতে চাই, আর রাজ, সীমা আর প্রিয়া ছাদে আছে। তোরা যা। আমি মিষ্টি নিয়ে আসি। তোমার নামই তো মিষ্টি। মিষ্টি? তুই মিষ্টি আন। সীমার মা সীমার বাবাকে ভেঙচি কেটে কিচেনে যায়। রাজ আর অভি ছাদে উঠে দেখে সীমা প্রিয়া বসে গল্প করছে। বাবা, ভালো গল্পই তো করা হচ্ছে। কি করছো? সাঁতার কাটছি। গল্প করছো দেখতে পাচ্ছি। বকবক না করে বসুন। অভি, তোমাকেও কি বসতে বলতে হবে? আর মেজাজটা এত হট কেন? এত কিছু হলো, আমাকে কেন কিছু বলনি? প্রিয়া আমাকে বলেছে সব। রাজ অভি প্রিয়ার দিকে রাগী চোখে তাকায়। ওই মুখ পোড়া হনুমানের দল, ওর দিকে এভাবে তাকালে চোখ তুলে ফেলবো। হনুমান? তোদের তেলাপোকার স্যুপ খাওয়াবো, ব্যাঙের চাটনি, টিকটিকির ভর্তাও খাওয়াবো। ব্যাস সীমা, আমাদের ক্ষমা করে দাও। আসলে তুমি যাতে দুঃখ না পাও সেজন্য বলিনি, কিন্তু প্রিয়ার এত পাতলা পেট কথা ধরে রাখতে পারেনি। কষ্ট পেয়েছি, তবে ওরকম বন্ধু থাকলে হয়তো আরো কষ্ট কপালে জুটতো। মাকে তুমি মিথ্যা বলেছো কেন? তো কি সত্যি বলতাম? না, ভালো করেছো। আমাদের আবার বিয়ে এই মাসে। তোমাকে মা বাড়িতে তাড়াতাড়ি তুলতে চায়। ভালো হবে, বিয়ের দাওয়াত খেতে পারবো। অত খুশি হওয়ার কিছু নেই।
আমি আপনাদের এখনো ক্ষমা করিনি। আমি এক শর্তে ক্ষমা করতে পারি। তুমি যা বলবে তাই করব। আমাদের সাথে প্রিয়া আর অভিরও বিয়ে হবে একদিনে। সম্ভব না। প্লিজ, তোমার বাবা মাও রাজি, প্রিয়ার বাবা মাও রাজি। সীমা, সম্ভব না। মা! আরে ভাই রাজি হও। না। মা! ওকে, করব। এবার কান্না থামাও। প্রিয়া, তুইও? অভি ও প্রিয়া চলে গেলে সীমাকে রাজ জড়িয়ে ধরে। সীমা প্লিজ এবার স্বীকার করো তুমি আমায় ভালোবাসো। আরে মা, তুমি? রাজ সীমাকে ছেড়ে পেছনে ঘুরে দেখে কেউ নেই। সীমা সুযোগ পেলে পালিয়ে যায়। রাজ ওখানে বসে হাসে। হঠাৎ সীমার চিৎকার শুনে রাজ নিচে যায়। সীমা অনেকগুলো চকলেট আর আইসক্রিম পেয়ে খুশিতে চিৎকার দিচ্ছে। রাজ সীমার কাছে গিয়ে সীমাকে সবার সামনে জড়িয়ে ধরল। রাজের এমন কাণ্ড দেখে সবাই উল্টো দিকে ঘোরে। এভাবে কেউ চিৎকার দেয়? আমার তো কলিজাতে পানি ছিল না। ছাড়ুন। না বলো, আর কোনোদিন চিৎকার করবে না? খাটাস, ছাড়ুন। কি আমি খাটাস? ছাড়বো না। আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি ভর্তা হয়ে যাব। ওকে ছাড়ছি, তবে পরের বার আর ছাড়বো না। সবাই বলে আমরা কি এবার ঘুমবো? রাজ এবার লক্ষ্য করলো সবাইকে। সীমা দৌড়ে রুমে চলে গেল। ভাইয়া ভয় পেয়েছিলেন? ও এমনি চকলেট আর আইসক্রিম পেলে এমন চিৎকার দেয়। ও, সীমাকে বলেছিলাম আমার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারলে আমি ওকে আইসক্রিম আর চকলেট দেব। আর দেখো না কেমন ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করালো। আমি জানতাম সীমার এসব পছন্দ, কিন্তু এতটা প্রিয় জানতাম না। এবার আমরা দুটো বিয়ে একসাথে ধুমধাম করে করব। অভির বাবা মা প্রিয়াদের বাড়িতে যায়। রাজ রুমে ঢুকে দেখে প্রিয়া বাচ্চাদের মতো চকলেট আর আইসক্রিম খাচ্ছে। রাজ সীমার খুব কাছে গিয়ে বসে। চকলেট খাবেন? হুম, নিন, খান তবে। একটা চকলেটের প্যাকেট এগিয়ে দিয়ে আমি এটা খাবো না। রাজ সীমার ঠোঁটে কাছাকাছি নিয়ে যায়। রাজের ঠোঁটের সাথে সীমার ঠোঁটে ছোঁয়া লাগবে তখনই সীমা রাজের মুখে মরিচ ঢুকে দেয়। আউচ, ঝাল। সীমা এটা কি করলে? আমাকে কিস করতে আসলে এমন করব। সকিনাকে ধন্যবাদ দিব, ও আমাকে তখন অনেকগুলো মরিচ এনে দিয়েছে। রাজ সীমাকে বেডে ফেলে দিয়ে কিস করতে থাকে। লুচু, বজ্জাত, খাটাস, তোর কপালে বউ নাই। আর দরকার নেই, একটাই যে দুষ্টু। তোর 200টা বাচ্চা হবে। নিতে আমি রাজি আছি। সীমা, তুই এত বেশি বকবক করিস। তাই মনের কথা আপনি শুনতে পান? জোরে বললে যে কেউ শুনতে পারবে। ফ্রেশ হয়ে আসুন। যাব না, ভালো করে বল। স্যার, ফ্রেশ হয়ে নিন। আমি কলেজে নেই। তো ভাইয়া বলবো? রাজ সীমাকে কাছে টেনে আনে। এবার বলো। সুইটহার্ট রাজ, আমার একমাত্র স্বামী, তুমি ফ্রেশ হয়ে আসো। এখন আসছি জান। রাজ ওয়াশরুমে ঢুকলে সীমা পানি লাইন বন্ধ করে দেয়। সীমা পানি আসছে না কেন দেখো তো। মনে হয় আজ পানি শেষ। আমাকে কি বোকা পেয়েছো? আমি জানি তুমি পানির লাইন অফ করেছো। তাড়াতাড়ি চালু করে না দিলে আমি কিন্তু রুমে আসবো। পারবো না, দেখি কি করেন, বজ্জাতের হাড্ডি একটা। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সীমা রাজকে দেখে ভূত বলে লাফাতে ধরে। মা, ভূত! সীমা, আমি। ওই, তুই আমাকে বোকা পেয়েছিস? তোর সারা শরীর সাদা। ওই বজ্জাতটার কণ্ঠ নকল করে আমাকে ভয় দেখাবি? আজ তোর একদিন কি আমার একদিন। সীমা এই বলে একটা ঝাড়ু নিয়ে এলো। সীমা, ঝাড়ু কেন আনলে? আমি সিনেমাতে দেখেছি ঝাড়ু দিয়ে পেটালে ভূত পালিয়ে যায়। তোকে তাই আমি আজ ঝাড়ু দিয়ে পেটাবো। সীমা রাজকে ঝাড়ু দিয়ে পেটানো শুরু করে। বল, ওই বজ্জাত রাজকে কোথায় রেখেছিস বল। রাজ টেবিলের ওপর পানির জগ দেখতে পেয়ে পানি মাথার ওপরে ঢালে। আপনি? আমি। সাবানের ফেনা ছিল ওগুলো। আজ তোমাকে আমি। সীমা পালিয়ে যেতে ধরলে রাজ ধরে ফেলে। তোমাকে এত সহজে যেতে দিচ্ছি না। সীমা রাজকে জড়িয়ে ধরে। দরজার ওপাশে মা আছে, আমি চাই না বাবা মা জানুক। আমাদের মধ্যে এখন কিছুই ঠিক হয়নি। রাজ প্রথমে খুশি হলো, সীমার এই কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। রাজের চোখ দিয়ে টপ টপ করে পানি বেয়ে পড়ে। সীমা কিছুক্ষণ পরে রাজকে ছেড়ে দেয়। আপনি চোখে পানি? চোখে কি যেন পড়েছিল। আপনি বেডে বসুন, আমি আপনার চোখে ফু দিচ্ছি। রাজের চোখে সীমা ফু দেয়। সীমা, আমাকে একটু ভালোবাসা দেওয়া যাবে না? সীমা রাজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজ ওয়াশরুমে আবার চলে যায়। সীমার শাড়িটা পানি দিয়ে ভিজে গেছে।
সেদিকে খেয়াল নেই। বারবার রাজের কথাটা কানে বাজছে। ফোনের রিংটংয়ে সীমার ধ্যান ভাঙে। দেখে ডক্টর আনিসুলের ফোন। হ্যাঁ আঙ্কেল, রিপোর্ট এসেছে। সীমার কয়েকদিন ধরে খারাপ লাগতেছে, তাই কয়েকটা পরীক্ষা করেছে। ডক্টর আনিসুল ইসলাম তাদের ফ্যামিলি ডক্টর। মা, আমি যে সন্দেহ করেছি তাই। কোন খারাপ সংবাদ আমাকে বলেন? আমরা তো রোগীকে কিছু বলি না, কিন্তু তোমাকে বলছি। তোমার যে আরেকটা কিডনি আছে তাতে ইনফেকশন হয়েছে, তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট হতে হবে। আমি সেটা করতে পারবো না। আমার এই অসুখের কথা কাউকে বলবেন না প্লিজ। এতে তোমার বিপদ হবে। আঙ্কেল, আমি 1 মাস বাঁচবো তো? তবে অনেক ঝুঁকি আছে। সীমা ফোন কেটে পেছন ফিরে তাকায়। রাজ, আপনি? আমার টি শার্ট বের করে দাও। দিচ্ছি, দাঁড়ান। সীমা আলমারি থেকে রাজের টি শার্ট বের করে দেয়। আপনি কিছু শুনেননি? কি শুনবো? কোথাও একা যাবেন? বাড়িতে যাব। আজকে থাকলে হয় না প্লিজ? না, আমি থাকবো না। রাত চলে যেতে চাইলে সীমা পেছন দিক থেকে জড়িয়ে ধরে। থাকো না আজকে। রাজ সীমাকে ঘুরিয়ে সামনে আনে। রাজ দুহাতে সীমার চোখের পানি মুছে দেয়। থাকবো আমি, এখন আর কেঁদো না। ওকে, আর কাঁদবো না। রাজ সীমাকে বুকে টেনে নেয়। ওই সময় প্রিয়া রুমে ঢোকে, দুহাতে চোখ ঢেকে। সীমা রাজকে ছাড়তে চাইলেও রাজ সীমাকে ছাড়ে না। সরি, আমি জানলে আসতাম না। কারো রুমে ঢুকলে নক করতে হয় জানো না? তো যে লক করে রোম্যান্স করতে হয় জানেন না? জানি তো। সীমা জোর করে রাজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। কিছু বলবি? তোমাদের ডাকছি নিচে সবাই। রাজ সীমা নিচে এলো। আমার বৌমাকে আমি 2 দিন পরে নিয়ে যাব। ভাবি, আমাদের একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দিব। ঠিক আছে, বিয়ে 15 দিন পর হবে, এর বেশি সময় দিতে পারবো না। অভির বাবা মাও এই দিনে বিয়ে ঠিক করছে। বৌমা, রাজ, তোদের আপত্তি নেই তো? না মা। তো কাল থেকে শপিং করা শুরু করে দাও। আর প্রিয়া, তুমি আর রবি বাড়ি যেতে পারবে না, এখানেই থাকতে হবে। ঠিক আছে আন্টি। সবাই মিলে আড্ডা দেয়। সীমার খারাপ লাগলে রুমে আসে। রাজও সীমার পিছে পিছে রুমে আসে। সীমাকে কোলে তুলে দরজা লক করে দেয়। সীমা, তুমি খুশি হওনি? আগে নিচে নাও। আজ আমাকে এত খুশি লাগছে, তোমাকে কোলে নিয়ে যেন পুরো বাড়ি ঘুরে বেড়াই। আর তুমি এত পাতলা কেন বলো তো? বিয়েটা হতে দাও, তোমাকে বেশি খাইয়ে মোটা করব। সেটা পরে দেখা যাবে, আগে নিচে নামান। সীমাকে রাজ বেডে শুইয়ে দেয়। সীমা, এত চুপ কেন তুমি? বই পড়ো, কাল পরীক্ষা আছে, যাও। আমার ভালো লাগছে না। তোমার কিছু হয়নি তো? না, হয়নি। আসলে মাথা ব্যথা করছে তাই। আসো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। লাগবে না, আমি ঘুমাবো। রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রাজও একসময় ঘুমিয়ে পড়ে। সকালে সীমার আগে ঘুম ভাঙে। রাজের দিকে একধানে তাকিয়ে থাকে। রাজ, তোমাকে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো বেশি দিন বাঁচবো না। আমার কাছ থেকে আমি চাইলেও তোমাকে দূরে ঠেলে দিতে পারবো না। আমি এবার এমন কিছু করব যাতে তুমি আমায় ঘৃণা করো। সীমার চোখের পানি রাজের মুখের উপর পড়লে রাজের ঘুম ভেঙে যায়। সীমা, তুমি কাঁদছো কেন? মাথা ব্যথা বেড়েছে? সীমা মাথা দুলিয়ে না উত্তর দেয়। তাহলে? সীমা রাজের সারা মুখে কিস করে পালিয়ে যায়। রাজ বোকার মতো বেডে বসে থাকে। রাজ সীমাকে নিয়ে কলেজে যায়। সবাই যেহেতু জানে সীমা আর রাজ স্বামী স্ত্রী, তাই কেউ কিছু বলে না। তবে মেয়েরা মনে মনে ঠিকই জ্বলে। সীমা ক্লাসে গিয়ে বসলে সবাই কেমন চোখে তার দিকে তাকিয়ে আছে। তোমরা আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছ? সীমা, তুই বলেছিলি তুই স্যারকে লাইন মারবি না, আর এখন তুই তো স্যারকে পটে বসে আছিস। ও আমাকে পটায়নি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আশা করি উত্তর পেয়ে গেছো। সরি স্যার। তোমরা বসো, আমি প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দিবে চুপচাপ। সীমা সব প্রশ্ন কমন আসেনি। এত চাপ এই কয়েক মাসে, তাই নিয়মিত ক্লাসেও থাকতে পারেনি। তবু কোনো মতে পরীক্ষা দিয়ে বের হয়। সীমা একাই হাসপাতালে যায় রিপোর্ট আনতে। আঙ্কেল, আমি কতদিন বাঁচবো? কিডনি নতুন ভাবে না লাগালে বড় জোরে 1 মাস বাঁচবে, কিন্তু মা, সহজে কিডনি পাওয়া যায় না। তখন তুমি রাতুলকে কিডনি না দিলে এত প্রবলেম হতো না। তোমার স্বামী আসেনি? না আঙ্কেল, আমি চাই না ও জানুক। আমি আসি। ওষুধ খাবে নিয়মিত। কেবিন থেকে সীমা একমনে ভাবতে থাকে। আমি রাজকে ডিভোর্স দিতে পারবো না। রাজকে সত্যিটা বললে হয়তো ও মেনে নিতে পারবে না। বাবা মা তো মারাই যাবে। হে আল্লাহ, আমি কি করব? আমাকে পথ দেখাও। সীমা বাড়ি চলে এলো রিপোর্ট নিয়ে। এসে আলমারিতে লুকিয়ে রাখলো।
ফোন বের করে দেখলো রাজ অনেকবার ফোন দিয়েছে। সীমা রাজকে ফোন দেয়। সীমা কোথায় ছিলে? একা একা কেন কলেজ থেকে চলে গিয়েছিলে? আপনি আমার কে? আমি আমার মতো চলবো, এতে আপনার কি? আমি কে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। রাজ তখনই ড্রাইভ করে সীমাদের বাড়িতে চলে আসে। সীমা রাজকে দেখে অবাক হয়ে যায়। রাজ রুমে দরজা লক করে দেয়। আপনি কেন এখানে এসেছেন? চলে যান। যাব না আমি। তুমি ফোনে বললে না আমি তোমার কে? আমি তোমার স্বামী, এটাও ভুলে গেছো? রাজ সীমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। রাজের ফর্সা মুখ রাগে লাল হয়ে গেছে। ছাড়ুন আমাকে, আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। তুমি কি সেই সীমা যে আমাকে ভালোবেসে কিস করেছিল? ওটা নাটক ছিল। আমি ডিভোর্স চাই, আমি মুক্তি চাই। সীমা! রাজ ঠাস করে সীমার গালে চর বসিয়ে দিল। সীমা ফ্লোরে পড়ে যায়। রাজ সীমাকে কোলে তুলে বেড়ে শুইয়ে দেয়। আজকে আমার অধিকার আমি জোর করে নিব, এরপর দেখি কিভাবে ডিভোর্স দাও। সীমা রাজকে সরাতে চাইলেও পারে না। সকালে সীমার ঘুম ভেঙে দেখে রাজ কফি বানিয়ে এনেছে। গুড মর্নিং মাই কুইন। সবাই শপিং গেছে, তোমার ঘুম ভাঙেনি বলে আমি যেতে পারিনি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরাও যাব। আমি? রাজ সীমার মুখে আঙুল দিয়ে চুপ করায়। এখন যদি উল্টাপাল্টা কথা বলো তো আমি রেগে গেলে তোমার খবর আছে। এবার গিয়ে ফ্রেশ হয়ে এসো। সীমা ফ্রেশ হয়ে ওয়াশরুমে যায়। পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে। কেন রাজ, তুমি আমাকে নিজের ভালোবাসার চাদরে জড়িয়ে নিচ্ছ? আমি তোমার কাছ থেকে দূরে না গেলে তুমি কষ্ট পাবে। সীমা মিষ্টি কালারের শাড়ি পরে বেরিয়ে আসে। রাজের নজর পড়তেই সে সীমাকে জড়িয়ে ধরে। ছাড়ুন, সবসময় জড়িয়ে ধরেন কেন? তোমার এই কিলার লোক দেখে নিজেকে ধরে রাখতে পারি না। প্লিজ ডিস্টার্ব করো না। রাজকে এভাবে কাছে আসতে দেওয়া যাবে না। রাজ সীমার ঘাড়ে মুখ ডুবিয়ে চুপ করে আছে। কালকে আমাকে কাছে পেয়েও মন ভরেনি আপনার, এখন আবার? রাজ সীমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো, সত্যি কথা বলছি বলে? সীমা আর কিছু বলতে পারে না। তার আগে মাথা ঘুরে রাজের বুকে ঢলে পড়ে। সীমা, তোমার কি হলো? কথা বলো। তুমি আমাকে আরো বকো, কিচ্ছু বলবো না। প্লিজ ওঠো। রাজ সীমাকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার নিশা রাজের ফ্রেন্ড, একসাথে কলেজে পড়তো। রাজ তোর স্ত্রী খুব দুর্বল, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, তাই মাথা ঘুরে পড়ে গেছে। আমার আরও কিছু সন্দেহ হচ্ছে, তুই মেডিকেল টেস্ট সীমার করিয়ে নিস। আমি আপাতত কিছু ঔষধ দিচ্ছি, সেই সব নিয়মিত খাওয়াবে। নিশা কিছু হয়নি তো? মরে যাবো ওকে না পেলে? কিছু হবে না, ভরসা রাখ। পাভেলের খবর কি? আমরা বিয়ে করেছি 4 মাস হলো। আমি জানলামই না। শোন, আমার বিয়েতে আসিস, তোর দাওয়াত রইল। এখন সীমার খেয়াল রাখিস। নিশা চলে গেলে রাজ সীমার কাছে বসে থাকে। রাজ বাড়ির সবাইকে ফোন করে বলে রাজের বাবা মাও আসে। ভাবি, ওকে বকবেন না, সীমা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। আমার মেয়েকে আমি তাড়াতাড়ি নিয়ে যাব, তোরা কেউ ওর খেয়াল রাখিস না, আমি রাখবো। বাবা তোমরা বাইরে যাও, আমি ওর কাছে আছি। সীমার জ্ঞান ফিরলে বুকে ভারী কিছু অনুভব করে। দেখে রাজ ঘুমিয়ে আছে। সীমা নড়াচড়া করার চেষ্টা করলে রাজ জেগে ওঠে। সীমা, এখন কেমন লাগছে? রাজের চোখ দুটো ফুলে গেছে। সীমা রাজের গালে হাত দেয়। কান্না করছেন কেন? মরে তো যায়নি। রাজ সীমাকে বুকে নিয়ে আবার কাঁদতে থাকে। ছেলেরা খুব কষ্ট পেলে নাকি কাঁদে। সীমা ভেবে পায় না, ও তো মাত্র অজ্ঞান হয়েছিল, তাতে এত কান্নার কি আছে? সীমা, তুমি কখনো মরার কথা বলবে না। ঠিক আছে, বলবো না। তবে আপনার এই অবস্থা কেন? এলোমেলো চুল, চেহারা যা অবস্থা। আমি কেন? কোনো মেয়ে আপনাকে দেখে ক্রাশ খাবে না। সীমার মা রুমে ঢুকলো। তুমি একদিন ধরে অজ্ঞান ছিলে, রাজ সারাদিন কেঁদেছে, এক মুহূর্ত তোমায় ছেড়ে যায়নি। রাজ, তোমার বাবা মাকে বলো সীমার জ্ঞান ফিরেছে। রাজ ফোন করতে চলে যায়। আমি ভাত আনছি, এবার বেশি করে তোমাকে খাওয়াবো। সীমার মা চলে গেলে রাজ আবার রুমে আসে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। রাজ সীমার কথা মতো ফ্রেশ হয়ে আসে। এইবার হিরোর মতো লাগছে। রাজ মুচকি এসে ভাত নিয়ে আসে। হ্যাঁ করো। আমি এত ভাত খেতে পারবো না। পারবে, নাও খাও। রাজ সীমাকে ভাত খাইয়ে দেয়। সীমা চোখ দিয়ে পানি ঝরে পড়ে। সীমা, ঝাল হয়েছে? না। তবে? মাথা ব্যথা করছে। ঠিক আছে, আর খেতে হবে না, তুমি শুয়ে পড়ো। সীমাকে বেডে শুয়ে দিয়ে বাকি ভাত রাজ খেয়ে নেয়। রাজ সীমাকে মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমোতে বলে। রাজ, আমার একদিন জ্ঞান ছিল না,
তাতে তোমার এই অবস্থা। আমি না থাকলে কি হবে তোমার? পারছি না কষ্ট দিতে। রাজের অক্লান্ত পরিশ্রমে সীমা স্বাভাবিক হয়ে ওঠে কয়েকদিনে। কলেজে গিয়ে বাকি পরীক্ষা দিতে পারেনি বলে প্রিন্সিপাল বাড়িতে এসে পরীক্ষা নেয়। সীমা রাজকে দূরে সরাতে অনেক চেষ্টা করেছে, বাট পারেনি। তাই সিদ্ধান্ত নিয়েছে যতদিন বাঁচবে ততদিন রাজের স্ত্রী হয়ে থাকবে। সীমা, তোমার হলো? আমি শাড়ি কোনটা পরবো বুঝতে পারছি না। রাজ রুমে আসে। সীমা সব শাড়ি বের করে বেডে রেখে মাথায় হাত দিয়ে বসে আছে। সীমা, তুমি যে শাড়ি পরবে তাতে সুন্দর লাগবে। প্লিজ বলো না। রাজ সীমার হাতে গোল্ডেন কালারের শাড়ি দেয়। পরিয়ে দাও। ওকে। রাজ খুশি হয়ে সীমাকে শাড়ি পরিয়ে দেয়। এবার চলো, সবাই আমাদের ছেড়ে চলে যাবে। দাঁড়াও, তোমাকে আমি কোলে করে নিয়ে যাব। পাগল নাকি? সবাই কি ভাববে? কিচ্ছু ভাববে না। বাবা মা সবাই এই বয়স পার করে এসেছে। সীমাকে কোলে করে রাজ সিঁড়ি দিয়ে নামে। সবাই কারে বসে পড়েছে। সীমা, রাজ, প্রিয়া আর অভি এক গাড়িতে বসে। প্রিয়া আর অভি দুজনকে পছন্দ করতে শুরু করে। রাজ তার ফুচকা দেখতে পেয়ে প্রিয়া ফুচকা খাওয়ার বায়না করে। সবাই ফুচকা খেতে নেমে পড়ে। সীমার মা সীমার বাবাকে খাইয়ে দেয়। রাজের মা রাজের বাবাকে, প্রিয়া অভিকে, প্রিয়ার মা প্রিয়ার বাবাকে খাইয়ে দেয়। দূর ছাই, আমার বউটাই ফুচকা খায় না, ওরা কিভাবে একে অপরকে খাইয়ে দিচ্ছে আর আমি? রাজের কথা শুনে সীমা হাসতে থাকে। রাস্তার ওপারে আইসক্রিমের দোকান। রাজ, আমি আইসক্রিম এনে তোমার মনের আশা পূরণ করছি। সীমা শোন। সীমা রাজের কথা না শুনে দৌড় মারে। তখনই উল্টো দিক থেকে একটা বড় ট্রাক আসে। সীমা! প্রিয়া চিৎকার শুনে সবাই সীমার দিকে তাকায়। দেখে ট্রাক ধাক্কা দেওয়ার আগে অভি সীমাকে বুকে টেনে নেয়। সীমা ভয়ে অভিকে আঁকড়ে ধরে। রাজ সীমাকে অভির বুকে দেখে রাগ হয়, কিন্তু অভির জন্য আজ সীমা বেঁচে গেল। রাজ সীমাকে নিজের বুকে নিয়ে গাড়িতে ওঠে। সীমার মা সীমাকে বকতে চাইলে রাজ ইশারা করে বারণ করে দেয়। সবাই শপিং ক্যান্সেল করে বাড়িতে আসে। সীমা পুরো রাস্তায় রাজকে আঁকড়ে ধরে থাকে। বাড়িতে এসে সীমাকে রাজ কোলে করে রুমে দিয়ে আসে। ভয় যাতে না পায় প্রিয়া সীমার কাছে থাকে। সীমা লাফালাফি বেশি করে, আর যদি কিছু হয়ে যেত কি নিয়ে বাঁচতাম আমরা? ভরসা রাখো, আমাদের সীমার কিছুই হয়নি। আমার মনে হচ্ছে ট্রাক ড্রাইভার ইচ্ছে করে করেছে। সীমা তো রাস্তার সাইডে ছিল। আমারও তাই মনে হচ্ছে। ট্রাকের নাম্বারটা পেলে ড্রাইভারকে ধরা যেত। আমি নাম্বার নোট করেছি। তাহলে তো ভালোই হয়েছে, এবার সব জানা যাবে। রাজ পিয়ার মার কাছ থেকে ট্রাকের নাম্বার নিয়ে পুলিশকে ফোন করে দেয়। পুলিশও 12 ঘন্টার মধ্যে সব জানাতে চেয়েছে। রাজ ফোন রেখে সীমাকে এসব বিষয়ে প্রশ্ন করতে বারণ করে সবাইকে। রাজ আবার সীমার কাছে গেলে প্রিয়া চলে যায়। রাজ সীমাকে বুকে টেনে নেয়। আমার জন্য সবার শপিং করাটা নষ্ট হলো। আমি অর্ডার দিয়ে বাড়িতে সব নিয়ে আসবো, কাউকে কোথাও যেতে হবে না। আমি যদি আজ মারা যেতাম তবে আরেকটা বিয়ে করতেন, তাই না? আর একবার কথা বললে আমার মতো খারাপ কেউ হবে না, চুপ করে শুয়ে থাক। কিন্তু আমি। রাজ সীমার কপালে কিস করে। আর একটা কথাও না, ঘুমাও। সীমা শুধু রাজকে চেয়ে দেখে বিপদে কত ধৈর্য ধরতে পারে। সীমা ঘুমিয়ে পড়লে রাজ আবার নিচে আসে। তখনও সবাই ওই বিষয় নিয়ে কথা বলছে। আমি এতদিন চুপ করেছিলাম, ক্ষমতার ব্যবহার করিনি, আজ করব। আমার মেয়েকে যে মেরে ফেলতে চেয়েছে তার পুরো বংশকে শেষ করব। মাহিন খান কি সেটা বুঝবে। আমার মনে হচ্ছে এটা সোহানের কাজ। সোহান কিছুদিন ধরে বাড়িতে নেই। সবাই বলে মানে? সোহান দেশে ফেরার পর থেকে সীমার উপর রেগে থাকতো, বিদেশেও পড়ালেখায় যায়নি। কিন্তু মা, তুমি বলেছিলে ভাইয়া পড়ালেখার জন্য বিদেশে গেছে। আমরা ওকে পড়ালেখার জন্য পাঠিয়েছিলাম, বাট ও ওখানে নাকি সন্ত্রাসীদের সাথে মিলিত হয়ে কাজ করত। এটা আমরা জানতে পেরে সোহানকে বাড়ি থেকে বের করে দিই। সোহান যাওয়ার সময় বলেছে সীমার সাথে প্রিয়াকেও নাকি মারবে। কিন্তু প্রিয়া তো ওর আপন বোন। না ফুপা, প্রিয়াকে কুড়িয়ে পেয়েছিলেন এনারা। আমরা যে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম একবার, মনে আছে? ভাইজান মনে আছে? সেখানে গিয়ে তো জানতে পারি সীমা ওর মায়ের গর্ভে এসেছিল। ওটা আমি কোনোদিন ভুলবো না। ফেরার সময় সোহানের পায়ে চোট লাগায় তোমরা পরে ফিরে আসো। ওখান থেকে ফেরার সময় একটা চোরকে পুলিশ ধরে। চোরটার হাতে প্রিয়া ছিল, নবজাতক শিশু। পুলিশগুলো আমাদের হাতে প্রিয়াকে তুলে দিয়ে ওর বাবা মাকে খুঁজে দিতে বলে। আমরা অনেক খুঁজি কিন্তু পাইনি। ওগো, প্রিয়াই আমাদের রিয়া নয় তো? ভাবি কি বলছো? রাজের একটা বোন হয়েছিল রিয়া, জন্ম হওয়ার কয়েক ঘন্টা পর চুরি করে কেউ। আপনাদের কাছে প্রিয়ার ছোটবেলার কিছু চিহ্ন আছে?
একটা লকেট ছিল, সবসময় আমরা এটা কাছে রাখি। প্রিয়ার মা একটা লকেট বের করে রাজের মার হাতে দেয়। এটা তো আমার রিয়ার গলায় ছিল, তার মানে প্রিয়াই আমাদের রিয়া। রাজের মা প্রিয়াকে গিয়ে জড়িয়ে ধরে। তো শালাবাবু বলবো না ভাইয়া বলবো আপনাকে? রাজ রাগি লোকে তাকায়। মামনি, তুই তোর বাবা মাকে পেয়ে গেছিস, এবার আমরা যাই। প্রিয়ার মা চলে যেতে চাইলে রাজের মা হাত টেনে ধরে। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, প্রিয়া আমাদেরই সন্তান হিসাবে থাকবে। আমার কপাল বলতে হয়, দুটো বেআইন পাবো। সবাই হাসতে থাকে। রাজ আর অভি ভ্যাবলাকান্তের মতো সবাইকে শুধু চেয়ে দেখেছে। প্রিয়া, তুমি আমাকে ভাই ডাকতে দেখো, আমি তোমার ভাইয়ে বের হলাম। আমি কিন্তু আপনি করি বলতে পারবো না। ঠিক আছে, অভির সাথে বাগানে ঘুরতে যাও। প্রিয়া আর অভি বাগানে গেলে রাজ রুমে আসে। ফ্রেশ হওয়ার জন্য টি শার্ট নিতে আলমারি খুলতেই একটা ফাইল রাজের কাছে পড়ে। ফাইলটা খুলে পড়তে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফাইলটা সীমার মেডিকেল রিপোর্ট ছিল। রাজ সীমাকে ঘুম থেকে ডেকে তোলে। রাজ, প্লিজ ঘুমাতে দাও তো। সীমা, এসবের মানে কি? সীমা বা চোখ মেলে রাজকে দেখলো। রাজের হাতে নিজের মেডিকেল ফাইল দেখে সীমা ভয়ে চুপসে যায়। কি হলো, কথা বলো। তুমি এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়েছো। চুপ করে থাকলে হবে না, আনসার মি। সীমা রাজের দিকে ভয়ে তাকায় না। রাজ দুহাতে সীমার মুখ তুলে ধরে। আমি তোমার কে? স্বামী। স্বামী স্ত্রীর অর্থ জানো তুমি? স্বামী বিপদে পড়লে স্ত্রী বাঁচায়, আর স্ত্রী পড়লে স্বামী। আমার কাছ থেকে তুমি এত বড় সত্যি কথাটা লুকিয়েছো। তুমি কি আমার স্বামী বলে মানতে পেরেছো নাকি পারো নি? সীমা অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ আবার বলতে থাকে, এই জন্যই তোমার মেডিকেল টেস্ট করতে চেয়েছিলাম, আর তুমি না করেছিলে, যাতে সবাই সত্যিটা জানতে না পারে। তোমাকে কিডনি কেউ দিলে তুমি বাঁচবে কেন? আমি কি আমার স্ত্রীকে বাঁচাতে একটা কিডনি দিতে পারবো না? বলো। আমি চাইনি তুমি কষ্ট পাও, সত্যি কথাটা বলতে চেয়েও পারিনি। বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে, এই জন্য যে কয়দিন বাঁচবো তোমার স্ত্রী হয়ে বাঁচতে চাই। আমাকে তুমি ভুল বুঝো না প্লিজ। আমি জানতাম তুমি জানলে আমাকে কিডনি দিতে চাইবে, বাট এটা দিয়ে তুমি তো বেশি দিন বাঁচতে পারবে না। আমি মারা গেলে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে থেকো। রাজ সীমাকে পাগলের মতো কিস করতে শুরু করে। সীমা রাজকে আটকায় না। আমার অক্সিজেন তুমি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কালই তোমার অপারেশন হবে, আমি তোমাকে কিডনি দিব। যতদিন বাঁচি না কেন একসাথে বাঁচবো। সীমার কপালের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে থাকে। তোমার এত বড় অসুখ হয়েছে, তবু কাউকে কিচ্ছু বুঝতে দাওনি। সবসময় হেসে খেলে থেকেছো। রাজ, আর কাঁদবে না বলো। আমার এই অসুখের কথা কাউকে বলবে না। আমার অপারেশন করতে লাগবে না, আমি লাস্ট পর্যায়ে এসে গেছি। তোমার বউ হয়ে এই কয়েকদিন বাঁচতে চাই। তুমি কিছু করলে আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে চলে যাব। প্লিজ আমাকে তোমার বুকে কয়েকটা দিন থাকতে দাও। সীমা, আমি বাঁচতে পারবো না। সীমা রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। হঠাৎ কেউ দরজায় নক করে। কে? ভাইয়া, আমি। রাজ চোখের পানি মুছে দরজা খুলে দেয়। ভাইয়া, তুমি যা যা অর্ডার করেছো সব এনেছি, নিচে এসে পছন্দ করো। সীমা, তুইও আয়। সরি ভাবি। ভাবি? ওই শাকচুন্নি, তুই জানিস তো আমার বিয়ে হয়ে গেছে। প্রিয়া, তুমি যাও, আমি সীমাকে সব বলছি। প্রিয়া চলে গেলে রাজ সীমাকে সব বলে। এরপর দুজনে নিচে যায়। সীমা সবার সাথে হেসে হেসে কথা বলে। কেউ দেখে বলবে না সীমার এত বড় অসুখ হয়েছে। রাজের বুকটা ফেটে যাচ্ছে। সীমা সহজে অপারেশন করতে চাইবে না, তাই আমাকে এমন কিছু করতে হবে যেন বিয়ের আগে অপারেশন করতে সীমা বাধ্য হয়। সীমা কাপড় পছন্দ করতে ব্যস্ত হলে রাজ অভির সাথে দেখা হলে সব বলে। এটা অসম্ভব ভাইয়া, কারণ সীমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেহেতু আর কিডনিতে ইনফেকশন হওয়ার চান্স নেই। তবে রিপোর্টটা? সেটা জানতে হলে সীমার মেডিকেল টেস্ট করাতে হবে অন্য হাসপাতালে। রাজ আবার সীমার কাছে চলে যায়। মা, আমি প্রিয়ার ডিএনএ টেস্ট করাতে চাই। ও আমার বোন কিনা জানতে চাই। কেন? প্রিয়ার বাবা মাকে মিথ্যে বলেছে? প্লিজ সীমা, এটা সিনেমা না যে লকেটে দেখে আমার বোন কিনা সেটা নির্ধারণ হয়ে যাবে। প্রিয়া, তুমি মন খারাপ করো না, আমি আসল সত্যিটা জানতে চাই। ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি। সীমা, তুমি আমাদের সাথে যাবে। প্রিয়ার মন খারাপ করো না মা। আসলে আমার ডিএনএ টেস্ট করলে আমার সন্দেহটা দূর হবে। রাজ নিশাকে ফোন করে সব বলে। ডিএনএ টেস্ট করাটা কি ঠিক হবে রাজ?
আমার মনে যে প্রশ্ন যাচ্ছে তার উত্তর পেতে হলে আমাদের এটা করতে হবে। তাহলে বুঝতে পারবো প্রিয়া আমার বোন রিয়া কিনা। কারণ আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম আমার বোন রিয়াকে চুরি করে হত্যা করা হয়েছিল। রিয়ার লাশটাও আমরা পেয়েছিলাম। মা রিয়ার লাশ দেখে ভেঙে পড়েছিল, তাই বাবা আর আমি মায়ের কথায় হ্যাঁ মিলিয়েছি। না হলে মায়ের বড় ক্ষতি হতো। রিয়া যদি খুন হয়ে থাকে তাহলে প্রিয়ার মার কাছে লকেট এলো কি করে? আমার মনে হচ্ছে প্রিয়ার বাবা মাই রিয়ার খুন করেছে। এজন্য টেস্ট করতে হবে। ঠিক আছে, প্রিয়া আর সীমাকে নিয়ে আসিস। বাই। রাজ ফোন কেটে লক্ষ্য করলো কে যেন পর্দার আড়াল থেকে সরে গেল। রাজ পর্দা সরিয়ে কাউকে দেখতে পায় না। সীমা একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পছন্দ করে রাজকে দেখায়। এটা আমি পছন্দ করেছি, কেমন হয়েছে? ভালো, তবে নীল কালারের লেহেঙ্গা পরবে বিয়েতে। এটা অন্যায়, আমি এটাই পরবো। দেখি কে কি করে। বকবক করো না তো, যাও যেটা ইচ্ছে মন পড়ো। রাজ, আমি তো জাস্ট এমনিতে বলছিলাম, সবাই ঠিকই বলে। কি বললে? ওই যে তুমি দেখতে সুন্দর হলে হবে কি, পুরো তো নিম গাছ। আমি নিম গাছ? না, আমি নিম গাছ। আমি আর বলবোই না যে তোমাকে আমি খাটাস বলি। এটাও বলবো না তুমি রাক্ষস, তেলাপোকা, টিকটিকি, নীলতিমি, গন্ডার, জিরাফ, বৈদ্যুতিক খুঁটি, লম্বা বাস বলবো না। সীমা। রাজ সীমাকে ধরতে গেলে সীমা পালিয়ে যায়। সীমা দৌড়াতে দৌড়াতে অভির সাথে ধাক্কা খায়। সীমা পড়ে যেতে ধরলেই অভি সীমার কোমর চেপে ধরে। রাজ সীমার পেছনে পেছনে সে সীমার আর অভিকে এই অবস্থা দেখে রাজের মাথা গরম হয়ে যায়। সীমা। সীমার অভি চমকে তাকায় রাজের দিকে। বাবা, ভালোবাসা এখনো বুঝে শেষ হয়নি? ভাইয়া, আপনি যা ভাবছেন তা নয়। সীমা পড়ে যাচ্ছিল, তাই ধরেছিলাম। আমি তোমাকে আপন ভাইয়ের মতো দেখেছিলাম, আর তুমি যখন সুযোগ পাও তখনই আমার স্ত্রীর দিকে তাকাও। আর সীমা গোল্ডেন কালার অভির পছন্দ, তাই না? তোমার মন মানসিকতা এত নিচু, জানতাম না। আমার ভালোবাসার উপর সন্দেহ করছো? এটাই স্বাভাবিক। তোমাদের প্রেম লীলা তো চোখে দেখতে লজ্জা করবে। ছি সীমা, ছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা আসছে। সীমা কাঁদতে কাঁদতে রুমে যায়। ভাইয়া বিশ্বাস করুন, আমি সব জানি। প্রিয়ার বাবা এসেছে, আবার এতক্ষণ দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, তাই এই অভিনয়টা করতে হলো। অভিনয়? রাজ অভিকে প্রিয়ার ব্যাপারে সব বলে। তাই তো বলি, রাজ ভাইয়া তো এমন না। এসব কিছুর পিছনে প্রিয়ার পরিবারের হাত আছে। আমাদের সত্যিটা জানতে হলে ওদের সামনে অভিনয় করতে হবে। আর সবাই বলে দাও ডিএনএ টেস্টের কথা প্রিয়ার বাবা বা মাকে না জানাতে। আপনি সীমাকে সামলান, নয়তো ও যে অভিমানী কিছু করে বসবে। রাজ রুমে চলে গেল। প্রিয়ার বাবা হাসি খুশি হয়ে বেরিয়ে আসে। মাহিন খান, তুই আমাকে জেলের ভাত খাইয়েছিলি। তোর কলিজার টুকরো মেয়েকে আমি সুখে থাকতে দেব না। কি হলো এত খুশি যে? আমাদের প্রতিশোধ নেওয়া এবার হবে। প্রিয়া আমাদের সন্তান না, ওকে এতিমখানা থেকে এনেছি যাতে আশরাফ চৌধুরীর মেয়ে বলে চালাতে পারি। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। রিয়াকে চুরি করে মেরে ফেলে প্রিয়াকে রিয়া সাজালে, কেউ বুঝতেই পারলো না। ওই মাহিন খান যদি আমায় জেলে না পাঠাতো তবে এর মাসুল আশরাফ চৌধুরীকে দিতে হতো না। আজ সীমা আর রাজের প্রচুর ঝগড়া হয়েছে। তুমি সীমার মন রাজের প্রতি বিষিয়ে তোলো। সব বুঝলাম, অভির সাথে কেন প্রিয়ার বিয়ে দিচ্ছ? অভির বাবা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, এবার দেখো খেলা। দুজনে হাসতে লাগলো। সকিনা সব শুনে ফেলে। সকিনা চা দিতে আসে, তখন এসব কথা শুনে আর যায় না রুমে। আল্লাহ, এই বুড়া বুড়ি দেখে আসতো শয়তান বুইরা। আমি এই যুগের কাজের মাইয়া, ফোনে সব রেকর্ড করে জানিয়েছি। অহন রাজভাই জানরে এটা দিয়া তোরে আবার জেলের ভাত খাওয়ামু। রাজ রুমে গিয়ে দেখে সীমা কান্না করে যাচ্ছে। রাজ দুহাতে সীমার মুখ তুলে ধরে। সীমা, রেডি হয়ে না, প্রিয়াকে নিয়ে যেতে হবে। আমি যাব না। তোমাকে যেতে হবে। রাজ সীমাকে জোর করে রেডি করিয়ে দেয়। প্রিয়া আর অভিও রেডি হয়ে আসে। সীমা গাড়িতে বসতে না চাইলে রাজ জোর করে বসায়। প্রিয়ার বাবা মা তখনই আসে। তোমরা কোথায় যাচ্ছ? শপিং করতে। এই কথা বলে অভি গাড়ি স্টার্ট দেয়। পেছনে রাজ সীমাকে চেপে ধরে থাকে। অভি প্রিয়াকে সব বলায় প্রিয়া চুপ করে থাকে। হাসপাতালে পৌঁছে প্রিয়ার ডিএনএ টেস্ট করাতে অভি নিয়ে যায়। সীমাকে রাজ চেপে ধরে থাকে। নিশা সীমাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া কি ঠিক হলো? নয়তো ওর মেডিকেল টেস্ট করতে পারবে না।
পরীক্ষা শেষে নিশা বিকেলে রিপোর্ট দিতে চায়। সীমা তখন ঘুমে আচ্ছন্ন। রাত সীমাকে বাড়িতে এনে রুমে শুয়ে দেয়। সবাই নিজ নিজ বাড়িতে যায়। অভি আর প্রিয়াও চলে যায়। রাজের বাবা মা চলে গেল, রাজ যায় না। বিকেলবেলা নিশা ফোন করে রাজকে। রাজ, সীমা সম্পূর্ণ সুস্থ আছে আর প্রিয়ার ডিএনএ ম্যাচ করছে না। তাহলে আমার ধারণাই ঠিক। সীমা কি করছে? এখনো ঘুমে। রাতে ঘুম ভাঙবে। আচ্ছা, পরে কথা হবে, বাই। রাজ ফোন কেটে দেখে সকিনা দাঁড়িয়ে আছে। কিছু বলবি? হ ভাইজান, প্রিয়ার বাপ মাই আস্ত শয়তান। হে বুইড়া সীমা ভাবির আর হের পরিবারের ক্ষতি করব। আমি তাদের কথা শুনছি, রেকর্ড কইরা লইয়া আইছি, শুনেন। সকিনা রেকর্ডটা শোনায়। রাত শুনে খুব রেগে যায়। ভাইজান, ওদের পুলিশে দেন। বিয়েটা না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারবো না। সোহান এখনো ধরা পড়েনি। প্রিয়ার বাবা মাকে পুলিশে দিলে হয়তো অ্যাটাক করতে পারে। শোন, আমি আজ বাড়ি যাব। তুই এখানে থেকে সীমার প্রতি নজর রাখবি। আমাদের আরো কিছু প্রমাণ লাগবে ওদের পুলিশে দেওয়ার জন্য। আপনার চিন্তা করবার লাগবো না। এই সকিনা থাকতে সীমা ভাবির কিছু হইব না। আচ্ছা, এখন যা। সকিনা চলে যায়। সীমা ঘুম ভেঙে দেখে রাত হয়ে গেছে। রুমে কেউ নেই। রাজ রুমে ঢোকে। আমি তো হাসপাতালে ছিলাম, বাড়িতে আসলাম কি করে? মনে পড়েছে, একটা পেতনি আমাকে ইনজেকশন দিয়েছিল, তারপর কিছু মনে নেই। বাবা, আমার বউয়ের এতক্ষণে ঘুম ভেঙেছে? সারাদিন তো ঘুমিয়ে কাটিয়েছো, এখন খাবে, চলো। সীমা সকালের কথা মনে পড়তে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। চলো, খাবে। আমি তো খারাপ মেয়ে, বিয়ে হওয়ার পরও অন্য ছেলের সাথে প্রেম করি। আমি না খেয়ে থাকলেও কারো কিচ্ছু হবে না, এমনিতেই কয়েকদিন পর তো মরবো। সে আশা তোমার পূরণ হচ্ছে না, কারণ আজ তোমার মেডিকেল টেস্ট করিয়েছি, তুমি সুস্থ আছো। অবাক হওয়ার কিছু নেই, হাসপাতাল নিয়ে গিয়েছিলাম এই জন্যই। তার মানে তুমি? পরে ঝগড়া করো, এখন খাবে, চলো। খাবো না আমি। রাজ সীমাকে কোলে তুলে নেয়। না, আমাকে খালি কোলে নাও কেন? তুমি ইচ্ছে করে আমার কোলে চড়ার জন্য ঝগড়া করো। রাজের বাচ্চা। সীমা আমার বাচ্চা এখনো হয়নি, অবশ্য তুমি চাইলে তাড়াতাড়ি হবে। সীমা চারপাশে তাকাচ্ছে। চারপাশে তাকিয়ে লাভ নেই, সবাই যে যার বাড়িতে চলে গেছো। তোমার বাবা মাও রুমে, অতএব কেউ দেখবে না। জান খাটাস, নাও আমাকে। বেশি বকবক করলে রোমান্স করতে শুরু করব। সীমা চুপ হয়ে যায়। রাজ সীমাকে চেয়ারে বসিয়ে দেয়। রাজ সীমাকে খাইয়ে দিলে চুপচাপ খেয়ে নেয়। সীমা, সরি সকালের ব্যবহারের জন্য, আসলে ওটা অভিনয় ছিল। সীমাকে রাজ সব বলে। তুমি কি সবাইকে সব কথা বলেছো? প্রিয়া আর অভিকেও জানিয়েছি। আজ বাড়িতে চলে যাব, সাবধানে থেকো। কোনো প্রয়োজন হলে ফোন করো। আজকে কেন চলে যাবে? কাল তোমার আমার গায়ে হলুদ, এখন কি শ্বশুর বাড়িতে থাকা মানায় বলো? আমার বাংলোটাতে বিয়ে হবে। ও, বাড়িতে গার্ড আছে, সোহান আসতে পারবে না। তবু তুমি সকিনাকে সাথে নিয়ে ঘুমিও, বেলকনির দরজা খুলে রাখবে না। আর যাই হয়ে যাক, বাইরে তুমি দরজা খুলবে না। ঠিক আছে, পৌঁছে ফোন করো। রাজ সীমার কপালে কিস করে চলে যায়। সীমা সকিনাকে নিয়ে রুমে যায়। আপনি যেহেতু আমার বড়, আপু বলে ডাকবো। ভাবি ঠিক আছে, তয় তুমি করে কইতে হইব। ওকে। আচ্ছা আপু, তোমার বর কই? হে আমারে তালাক দিছে। একটা পোলা আছে, পোলাটা ইংরাজি স্কুলে পড়ে, ওইখানে থাকে। রাজভাইজান পড়ালেখার টাকা দেয়। আমার পোলা লইয়া যখন যাওনের জায়গা ছিল না, তখন রাজভাইজানের পরিবার আমার ঠাকনের জায়গা দেয়, নিজের মাইয়ার মতো দেখে। আমি মনে হয় তোমার মনে কষ্ট দিলাম। না, তবে আপনি খুব ভালো ভাবি। আমাকে তুমি করে বলবে আর আমার সাথে বেডে ঘুমাবে। ঠিক আছে, আমি রান্নাঘর থেকে আসতেছি। সকিনা রান্নাঘর থেকে কিছু একটা নিয়ে এলো। সীমা প্রশ্ন করলো না। রাজ ফোন দিলে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। মাঝরাতে কিছু একটা শব্দে সকিনার ঘুম ভেঙে যায়। কেউ জানালার কাঁচ ভাঙে। সকিনা চেয়ে দেখে সীমা ঘুমোচ্ছে। সীমাকে ঘুম থেকে না তুলে সে বড় একটা ফ্যান নিয়ে আসে। ফ্যানটা জানালার দিকে করিয়ে চালু করে দেয়। ফ্যানের সামনে একটা টেবিলে অনেকগুলো মরিচের গুঁড়া রাখা, রান্নাঘর থেকে যেটা ঘুমানোর আগে নিয়ে এসেছিল। সোহান ও তার দলের লোক সীমাদের বাড়ির ওপর নজর রেখেছিল। আজ রাজের যাওয়ার কথা শুনে সীমাকে কিডন্যাপ করতে আসে। সব গার্ড ঘুমিয়ে পড়লে জানালার কাঁচ ভেঙে ঘরে ঢুকতে ধরলেই চোখে মরিচের গুঁড়ো এসে পড়ে। আমার চোখ জ্বলে শেষ। সবাই চোখ ডলতে ডলতে নিচে নেমে যায়। পাশের যে সুইমিং পুল আছে সেটাতে ঝাঁপ দেয়।
পানিতে পড়ার শব্দে গার্ডরা জেগে উঠে তাদের ধাওয়া করে। সোহান তার দলবল নিয়ে দেওয়াল টপকে পালায়। চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। সীমা বাইরে বের হতে চাইলে সকিনা দেয় না। ভাবি ঘুমাও। কিন্তু আপু, বাহিরে এত কিসে চেঁচামেচি? কিছু না, মনে হয় ভয় পাইছে, তোমারে ভাইজান বাইরে যাইতে নিষেধ করছে, এখন ঘুমাও। সীমা আবার ঘুমিয়ে পড়লে সকিনা রাজকে ফোন দেয়। কে এত রাতে? ভাইজান, আমি সকিনা। সব ঠিক আছে তো? না ভাইজান, সীমা ভাবিরে কিডন্যাপ করতে আইছিল মনে হয়, আমি এদের চোখে মরিচের গুঁড়া দিচ্ছি। ঠিক আছে, আমি কাল সকালে আসছি। সীমার খেয়াল রাখবি, আর ওই গার্ডদেরও দেখে নিব। সকিনা ফোন রেখে ঘুমিয়ে যায়। সীমা সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে অবাক হয়ে যায়। রাজের সাথে স্নিগ্ধা দাঁড়িয়ে আছে। তুই এখানে? বের হয়ে যা আমার বাড়ি থেকে বলে স্নিগ্ধাকে ধাক্কা দেয়। স্নিগ্ধা পড়ে যেতে ধরলে রাজ ধরে। সীমা, আমার কথা শোনো। কিছু শুনবো না, ওকে আমি বের করে দিব। স্নিগ্ধার হাত ধরতে গেলে রাজ সীমাকে ঘুরিয়ে সীমাকে থাপ্পড় মারে। সীমা গালে হাত রেখে অবাক হয়ে যায়। ও নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, আর তুমি তার সাথে এমন ব্যবহার করছো। আমার সব থেকে ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। ওর জবানবন্দিতে প্রিয়ার মা বাবাকে জেলে পাঠাতে পেরেছি। মানুষ সবাই ভুল করে, কিন্তু যে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করতে হয়। ওর কারণে আমি বন্ধুত্বের উপর বিশ্বাস হারিয়েছিলাম। প্রিয়া না থাকলে হয়তো আরো ঘৃণা করতাম। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। সীমা, ও প্রেগনেন্ট। আমাদের এই সময় স্নিগ্ধাকে একা ছাড়া ঠিক হবে না। আমি ওর দায়িত্ব নেব। বাহ, এখানে কি ড্রামা হচ্ছে? তোমার কারণে আমার জীবনটা নষ্ট হলো। অভিজে আমাকে খুব ভালোবাসে, তাকে কাঁদিয়েছো। আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে তোমায় ডিভোর্স দেইনি। এখন বলছো তুমি এই ডাইনির দায়িত্ব নেবে? তোমার কয়টা মেয়ে লাগে বলো? সীমা আবার থাপ্পড় মারলে সীমা পড়ে গিয়ে ঠোঁট দিয়ে রক্ত পড়ে। সীমার মা এসে সীমাকে টেনে তোলে। মা, রাজের বাচ্চা স্নিগ্ধার পেটে। মা, আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। ফুপে, আমি জাস্ট বলেছি যে স্নিগ্ধা এই অবস্থা কোথায় যাবে। ওর বাবাকে পুলিশ আটক করেছে। ওর মা তো বেঁচে নেই যে ওকে আগলে রাখবে। রাজ, তুমি চলে যাও, আর কোনো দিন আসবে না। ডিভোর্স পেপার আমরা পাঠিয়ে দিব। স্নিগ্ধাকে নিয়ে সুখে থেকো। ফুপে, আমার কথা শোনো। কি শুনবো? হ্যাঁ, তোমার বাবা মা, আমার ভাই ভাবি দেখে আমরা বিয়ে মেনে নিয়েছি। না হলে তুমি যেভাবে সীমাকে বিয়ে করেছো, তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে জ্যান্ত কবর দিতাম। আর স্নিগ্ধার বাবাকে আমরা পুলিশে দিয়েছি স্নোহানের সাথে হাত মিলিয়ে আমার মেয়ের ভুল রিপোর্ট আর ভুল ঔষধ দেওয়ার জন্য। যে ঔষধ দিয়েছিল আর বেশ কিছুদিন খেলে আমার মেয়ে বাঁচতো না। আমি খারাপ কিছু করার আগে চলে যাও। পুপিয়া, তুমি যাবে নাকি গার্ড ডাকবো? সীমা আমার স্ত্রী, আমি ওকে নিয়ে যাব। এসে সীমার হাত ধরে। সীমার মা রাজের কাছ থেকে সীমার হাত ছাড়িয়ে নেয়। আমার মেয়ে সতীনের ঘর করতে পারবে না। স্নিগ্ধার পেটে তোমার বাচ্চা না থাকলে তুমি ওকে ছেড়ে দাও, তাহলে সীমাকে পাবে। আমি চলে যাচ্ছি, আপনারা সুখে থাকেন। স্নিগ্ধা চলে যেতে ধরলে রাজ আটকে ধরে। আটক করলে কেন? যেতে দাও ওকে, আমি তোমার স্ত্রী। আমি স্নিগ্ধাকে এই অবস্থায় ছাড়তে পারবো না। দরকার হলে তোমাকে ছাড়বো। যে স্ত্রী তার স্বামীর উপর বিশ্বাস রাখতে পারে না, তার সাথে সম্পর্ক রাখা যায় না। চলে যাচ্ছি আমি। যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে, অনেক দেরি করবে। আমার পুরো কথাটা শুনলে না সীমা, আমাকে চরিত্রহীন মনে করলে। আই হেট ইউ। রাত চলে গেলে সীমা ফ্লোরে বসে কাঁদতে থাকে। কাঁদিস না মামনি, সব আমাদের দোষ। আমরা যদি তোমাকে রাজকে মেনে নিতে না বলতাম, তবে এই দিন দেখতে হতো না। সীমা তার বাবার বুকে মাথা রেখে কেঁদে উঠল। বাবা, আমি কি স্নিগ্ধার থেকে কম সুন্দর যে রাজ আমাকে পেলে ওই ডাইনিকে নিয়ে গেল? আমার মেয়ে সবচেয়ে সুন্দর। কাঁদিস না মা, ওদের কোনো দিন ভালো হবে না। সীমা দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দেয়। বালিশ মুখে গুজে কাঁদতে থাকে। হঠাৎ সীমার ফোন বেজে ওঠে। সীমা মনে করেছিল মনে হয় রাজ, কিন্তু ফোন হাতে দিয়ে দেখে আননোন নাম্বার। হ্যালো, কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি চাস তুই? কিছু না, স্নিগ্ধার পেটে রাজের সন্তান আছে, সেটার প্রমাণ তোমাকে আমি দিতে পারি। অভি বা রাজ সেদিন স্নিগ্ধা বা রাতুলকে কাউকে জেলে দেয়নি। বিশ্বাস না হলে রাতুলের সাথে কথা বল। সীমা, কেমন আছো? ভালো তো থাকবে না? রাজ তোমাকে এত বড় ঠকলো যে। তোদের সব কয়টাকে আমি পুলিশে দিব। আরে রাখছি কেন? রাজের সাথে স্নিগ্ধার আগে থেকে সম্পর্ক ছিল। তোকে ও শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল।
আমি তোদের কথা বিশ্বাস করি না। একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে তারপর বলিস। সীমা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একটা মেসেজ আসে। সেটা দেখে সীমার মাথা ঘুরে যায়। যেখানে দেখা যাচ্ছে রাজ আর স্নিগ্ধা খুবই ঘনিষ্ঠ হয়েছে। সীমা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সীমার চিৎকার শুনে সীমার বাবা মা সবাই ছুটে আসে। দরজা লক থাকায় দরজা ভেঙে রুমে ঢোকে। রহিম, যা ডাক্তারকে ফোন কর। রহিম ফোন করে ডাক্তার নিয়ে আসে। মাইন সাহেব, মিষ্টি হন, আপনি নানা হতে চলেছেন, সীমা প্রেগনেন্ট। সীমা সহ সবাই অবাক হয়ে যায়। ডক্টর, আপনি ভালো করে চেক আপ করেছেন? এ সময় মানসিক চাপ নিতে দিবেন না, আর ভালো করে খাওয়া দাওয়া করবেন। আমি আসি। ডাক্তার চলে গেলে সীমার মা সীমার পাশে বসে মাথায় হাত রেখে, মামনি, তুমি কি রাজের কাছে যাবে? তুমি ওর বাচ্চার মা হতে চলেছ। মা, ও ঠক প্রতারক, আমি যাব না। তার চেয়ে আমি এই দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যাব। আমার প্রেগনেন্সির কথা রাজকে জানিও না। ও স্নিগ্ধাকে নিয়ে সুখে থাক। কিন্তু মামনি, তোমাকে তো একা এত দূরে পাঠাতে পারবো না। দেশে থাকলে হয় না? না মা, দেশে থাকলে রাজের স্মৃতি আমাকে বাঁচতে দিবে না। তুমি একা নও, আমরা সবাই যাব। পাসপোর্ট সবার আগে করা আছে, আজকের ফ্লাইটে চলে যাব। কিন্তু বাবা, এখানকার তোমার বিজনেস কে দেখবে? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, অভি সব সামলে নেবে। অভিকে সব বুঝিয়ে বলবো। ইংল্যান্ডে যাওয়ার কথা শুধু অভিকে জানাবো, আর কাউকে না। তোমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও। বাবা, আমরা এখানে উঠবো কোথায়? তোমার বাবাকে কি ছোটখাটো বিজনেসম্যান মনে হয়? আমাদের কোম্পানি আর দুটো নিজস্ব বাড়ি আছে। তুমি ওখানে পড়াশোনা করবে, আর বাচ্চা নষ্ট করার চিন্তা মাথায় আনবে না। রাজের জন্য কেন এই বাচ্চাটা কষ্ট পাবে? বাবা, আমি অনেক হ্যাপি তোমাদের মতো বাবা মা পেয়ে। সেই রাতে সীমার পুরো পরিবার ইংল্যান্ডে চলে যায়। স্নিগ্ধাকে নিয়ে রাজকে বাড়ি ঢুকতে দেয় না রাজের বাবা মা। সীমার নামে সব সম্পত্তি লিখে দেয়। প্রিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে রাজের বাবা মা। অভির সাথে বিয়েও হয় 6 বছর পর। বিথি, কই তুমি? দেখো, লুকোচুরি করছো আমার সাথে। দেখো, মাম্মাম রেগে যাবে এবার। সীমা তার মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। তখনই মিথি আর লুকিয়ে থাকতে না পেরে বেরিয়ে আসে। মিথি রাজ আর সীমার সন্তান। রাজ আজও জানে না তার একটা মেয়ে আছে। মিথি পুরোটা রাজের কার্বন কপি, কিন্তু সীমার মতো দুষ্টু। মিথি তার মায়ের গলা জড়িয়ে ধরে, মাম্মা, আমি এসেছি, গালে কিস করে, ওরে আমার রাজকন্যা রে, তোমার জিয়ারিনাপুর জন্মদিনে যাবে না? বাংলাদেশে যেতে হবে তো, রেডি হবে চলো। যেদিন প্রিয়া আর অভির মেয়ে তার জন্মদিনে সীমা তার পুরো পরিবার বাংলাদেশে যাচ্ছে। যেদিনের এবার 3 বছর পূর্ণ হবে। সীমার বাবার বিজনেস সব ভালোভাবে সামলিয়েছে। অভির একান্ত অনুরোধে সবাই যাচ্ছে। মাম্মা, পাপ্পা কি বাংলাদেশে আছে? মামনি। তাহলে আমি যাব না, ওই প্যারেন্টটি তোমাকে আবার কষ্ট দিবে। আমরা ওখানে যাব না মা, কয়েকদিন থেকে আবার চলে আসবো। মিথি 5 বছর বয়সে বাচ্চা হলেও সব বোঝে। নানা ভাই, তাড়াতাড়ি চল। মিস্টার মাহিন খান, আমি মাম্মার সাথে যাব। সীমার গলা জড়িয়ে ধরে, বাংলাদেশে। প্রিয়া, তোমার হলো? আর একটু দেরি হবে, তাড়াতাড়ি করো। প্রিয়াকে তাড়া দেয়। হয়ে গেছে, চল। জেরিনকে মার কাছে রেখে যাচ্ছি। চলো। কোথায় যাচ্ছ দুজন? আজ মেয়ের জন্মদিন। মা, তোমাদের সবার জন্য সারপ্রাইজ আছে। অভি প্রিয়া এয়ারপোর্টে পৌঁছে গিয়ে দেখে সীমারা এসে গেছে। প্রিয়া সীমাকে জড়িয়ে ধরলো। আমাকে আগে কোলে নাও আন্টি, সবাই মাম্মাকে পেয়ে আমাকে ভুলে গেছে। না বাবুনি, তোমাকে ভুলি, বাড়িতে চলো। মিথিকে কোলে করে প্রিয়া গাড়িতে বসে। আন্টি, ফোনের থেকে তুমি বাস্তবে দেখতে অনেক সুন্দর। তাই? সবাই অভিদের বাড়িতে আসে। রাজের বাবা মাও এসেছেন, কিন্তু তারা জানে না সীমা আসছে। গাড়ি থেকে নেমে সীমা রাজের বাবা মাকে দেখতে পায়। এতদিন পর সীমাকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাজের মা সীমাকে বুকে টেনে নেয়। এতদিন কোথায় ছিলি বল? কত জায়গায় খুঁজেছি। মা, রাজ? ওকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। দাদু দাদিমা? মিথি রাজের মায়ের কোলে চড়ে। মা, আসলে ও আপনাদের নাতনি। আমি যেদিন দেশ ছেড়ে চলে গিয়েছিলাম সেই দিন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। রাজের কাছ থেকে দূরে যেতে হয়েছে আমাকে। আজ আমি অনেক খুশি, বৌমা প্লাস নাতনি একসাথে পেলাম। ভাইজান, আমরাও আছি। আমাকে মাফ করে দে তুই। রাজ এমন আমরা জানতাম না। ওসব বাদ দাও। নতুন বাবু কই?
আমি ওর কান মলে দিব। সবাই হাসতে থাকে। অন্যদিকে রাজ আজও সীমাকে খোঁজে। স্নিগ্ধা সেদিন নাটক করেছিল সোহানের কথা মতো। স্নিগ্ধা প্রেগনেন্ট ছিল না। রাজ সব জানতে পেরে সোহান আর স্নিগ্ধাকে পুলিশে দেয়। সীমার কতদিন শাস্তি দেবে আমায়? তোমার পথ চেয়ে আছি। আজ 6 বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মনে পড়ে না আমার কথা? তুমি এত নিষ্ঠুর হতে পারলে? আমি স্নিগ্ধাকে নিজের বোন মনে করেছিলাম, ও আমাকে ধোকা দিল। তুমি প্লিজ ফিরে এসো। সখিনাও সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ভাইজান আর কত কাঁদবেন? ভাবির ছবি দেখা 6 বছর ধইরা কাঁদছেন। ভাবি আর ফিরবো না, আপনি আর একটা বিয়া করেন। আমি পারবো না বিয়ে করতে। যেখানে সীমার বসবাস সেখানে আমি কাউকে বসাতে পারবো না। তুই আমাকে ভাত দে, খেয়ে কলেজে যাব, ক্লাস আছে। অহনি দিতাছি। সকিনা চলে গেলে রাজ সীমার ছবি দেখে নীরবে চোখের পানি ফেলে। কলেজ যাওয়ার পথে একটা গাড়ির সাথে রাজের বাইক ধাক্কা লাগে। রাজ বাইক থেকে পড়ে কিছুটা আঘাত পায়। রাজ উঠে গাড়ির মালিককে বকা দিতে গিয়ে দেখে তার সবচেয়ে প্রিয় মানুষটা সামনে দাঁড়িয়ে আছে। সীমাও অবাক হয়ে যায়। শপিং করতে এসে রাজের সাথে দেখা হবে কল্পনাতেও ভাবতে পারেনি। সীমাকে রাজ জড়িয়ে ধরে। কোথায় ছিলে এতদিন? তোমাকে অনেক খুঁজেছি বাট পাইনি। সীমা, আমি সেদিন অনেক বড় ভুল করেছিলাম, প্লিজ মাফ করে দাও। কথা দিচ্ছি তোমাকে কোনোদিন কষ্ট দিব না। প্লিজ সীমা, একবার সুযোগ দাও। সীমা এতদিন পর রাজকে দেখে সীমার চোখেও পানি আসে। আগের মতো স্টাইলিস্ট নেই, অনেক রোগা রোগা লাগছে। তবু সীমা নিজেকে সামলিয়ে নেয়। ছাড়ুন আমাকে। কে আপনি? এটা পাবলিক প্লেস, সবাই দেখছে। রাজের কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলে রাজ আরো জোরে জড়িয়ে ধরে। না, আমি ছেড়ে দিলে তুমি চলে যাবে। কেন? স্নিগ্ধা কি ছেড়ে চলে গেছে যে আবার আমার প্রয়োজন পড়লো? কি ভেবেছিলে তুমি? আমাকে ছেড়ে চলে গেলে আমি সুইসাইড করব? দেখো আমি ভালো আছি। সীমা রাজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। রাজ ছলছল চোখে সীমা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভাইয়া, সেদিন কেন সীমাকে ছেড়ে চলে গেছেন? স্নিগ্ধা কি সীমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? প্রিয়া, সেদিন স্নিগ্ধা সুইসাইড করতে গিয়েছিল। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে ওকে দেখতে পেয়ে বাঁচাই। জানতে পারি ও সোহানের বাচ্চার মা হতে চলেছে। সোহান ওকে মেনে নেয়নি। ওর বাবা জেলে, একা কোথাও যাওয়ার জায়গা না থাকায় সুইসাইড করতে এসেছিল। আমি ভেবেছিলাম ভালোবাসার জন্য অন্ধ হয়ে সীমার ক্ষতি করতে চেয়েছিল। ওকে ক্ষমা করে বোন হিসেবে সীমার কাছে নিয়ে যায় যেন সীমা ওকে ক্ষমা করে দেয়। কিন্তু সীমা আমাকে ভুল বুঝে। ও বলে স্নিগ্ধা নাকি আমার সন্তানের মা হতে চলেছে। স্নিগ্ধাকে সীমা ধাক্কা দেয়। স্নিগ্ধা পড়ে গেলে ওর বাচ্চা বাঁচত না। তাই আমি সীমাকে মেরেছিলাম। রাগের মাথায় বলি আমি ওকে ভালোবাসি না। পরে ভেবেছিলাম সীমা এসে আমার রাগ ভাঙাবে, কিন্তু ও অভিমান করে চলে গেল। ওকে নিজের বোন ভেবেছিলাম, কিন্তু ও এবারও ধোঁকা দিল। সীমাকে সোহান যেটা ভিডিও দিয়েছিল সেটা আমি ছিলাম না, শুধু আমাদের মুখটা বসানো হয়েছিল। স্নিগ্ধা আর সোহান মিলে প্ল্যান করেছিল আমাকে আর সীমাকে আলাদা করতে। স্নিগ্ধা প্রেগনেন্ট ছিল না, মিথ্যা কথা বলেছিল আমাকে। বাবা মা বাড়ি থেকে বের করে দিলে আমি স্নিগ্ধা সকিনাকে নিয়ে ছোট্ট একটা ভাড়া বাসা নিই। একদিন সোহানের সাথে ফোনে কথা বলতে গিয়ে সকিনার কাছে স্নিগ্ধা ধরা পড়ে। স্নিগ্ধার সব দোষ স্বীকার করলে সোহানকে সহ ওকে পুলিশে দেয়। সব বুঝলাম। সীমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। যাই হোক, আপনি যেটা করেছেন সেটার জন্য সীমার কাছে ক্ষমা চান। ও আমার কথা শুনছে না। ওর পায়ে ধরে ক্ষমা চাইতে বললেও আমি চাইবো। সীমা আপনাকে এখনো ভালোবাসে। মিথিকেও আপনার দরকার আছে। মিথিকে? সীমার মেয়ের নাম মিথি। সীমা তাহলে বিয়ে করেছে? না, মিথি আপনার আর সীমার সন্তান। যেদিন সীমাকে ছেড়ে চলে এসেছিলেন সেদিনই সীমা জানতে পারে ও প্রেগনেন্ট। আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য সীমা ইংল্যান্ডে চলে যায়। কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছে। আমাদের বাড়িতে চলুন, সবাই আছে। সবাইকে আমাকে ক্ষমা করবে? চেষ্টা করেন, নয়তো এবার সীমার সাথে নিজের বাচ্চাটাকেও হারাবেন। আমি আর কিছু হারাতে চাই না। চলুন তাহলে। রাজকে নিয়ে প্রিয়া গাড়িতে বসলে সীমা বাংলা 5-এর মতো করে মুখ করে। সীমা আগে থেকে গাড়িতে বসেছিল। প্রিয়া, তোর এত দেরি হলো কেন? আর ও কোথায় যাবে? আমাদের বাড়িতে। আমার ভাইকে আমি আমার বাড়িতেই নিয়ে যাব, তাতে তোর কি? হ্যাঁ। সীমা গাড়ি থেকে নেমে যেতে চাইলে রাজ সীমাকে কোলে বসিয়ে নেয়। সীমা কোল থেকে নামার জন্য ছটফট করে, কিন্তু রাজের শক্তির সাথে পেরে ওঠে না। বাড়িতে এসে রাজ সীমাকে ছেড়ে দেয়। মিথি খেলছিল। সীমা মিথিকে কোলে নিয়ে গিয়ে রুমের দরজা লক করে দেয়। রাজ এক নজর শুধু মিথিকে দেখতে পেয়েছিল। সবাই রাজকে দেখে রাগে ফায়ার হয়ে যায়। তুই এখনই বেরিয়ে যা। আমার মেয়েকে আবার কষ্ট দিতে এসেছিস? রাজ সবার সামনে ফ্লোরে বসে পড়ে হাত জোর করে ক্ষমা চায়।
আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব, তবু আমাকে ক্ষমা করে দেন। এতে রাজভাইয়ার কোনো দোষ ছিল না, সোহানের ষড়যন্ত্রে এসব হয়েছে। প্রিয়া সবাইকে সব কথা খুলে বলে। মা, তোমরা শিখিয়েছ কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে, সে হোক না কোনো বড় শত্রু। আর আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সেটা তোমরা খুব ভালো করে জানো। তোকে আমরা ক্ষমা করব এক শর্তে, যদি বৌমাকে তোকে মেনে নেয়। সবাই বলে আমরাও এই শর্তে ক্ষমা করব। আমি চেষ্টা করব। সীমার রুমের দরজায় প্রিয়া নক করলেও খোলে না। মামুনি, বাড়িতে যে লোকটা এসেছে তার কাছে যেও না। ওকে মাম্মা, যাবো না। রাতে সীমা দরজা খুলে ডাইনিং টেবিলে মিথিকে নিয়ে খেতে বসে। রাত সীমার অপর পাশে বসে। রাজ টেবিলের নিচে সীমার পায়ে স্লাইড করলে মিথি দেখে ফেলে। ওই বাচ্চা, তুমি আমার পায়ে পা কেন লাগাচ্ছ? তোমাকে টিকটিকি ভর্তা খাওয়াবো। মিথির কথা শুনে সবাই বিষম খায়। মামুনি, আমি তোমার পাপ্পা, এদিকে আসো। যাবো না, তুমি মাম্মাকে কষ্ট দিয়েছ। মাম্মা, আমি আর খাবো না, আমি ঘুমাবো, চলো। তুমি কে রাজ? মেয়েটাকে খেতেও দিলে না। আর ও তোমার মেয়ে না, শুধু আমারও মেয়ে, মনে রেখো কথাটা। সীমা মিথিকে নিয়ে চলে গেলে রাজ একটা প্লেটে ভাত নিয়ে সীমার রুমে যায়। তুমি আবার এসেছো? মামুনি, রাগ করো না। ব্যাড আন্টিকে আমি পুলিশে দিয়েছি, আর কোনোদিন কষ্ট দিব না, প্রমিস। নানু ভাই বলেছে কেউ ভুল করে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করতে হয়। আমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম নিয়ে দিতে হবে, তাহলে ক্ষমা করব। তাই হবে মামুনি। মিথিকে রাজ বুকে টেনে নেয়। সীমা ওয়াশরুম থেকে বেরিয়ে রাজকে দেখে বকতে থাকে। তখনই মিথি বলে, মাম্মা, তুমি পাপাকে বকবে না, বকলে আমি কান্না করব। সীমা, এসো তোমার ভাত খাইয়ে দিই। লাগবে না, আমি খাবো না, চলে যাও এখান থেকে। রাজ মন খারাপ করে। মাম্মা, তুমি পাপার হাতে ভাত খাবে, না হলে আমি কান্না করব। বকবক না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আচ্ছা, কাঁদতে হবে না, আমি খাচ্ছি। কার মতো হয়েছে কে জানে? ঠিক তোমার মতো। দাঁত না বের করে খাইয়ে দাও। রাজ খুশি হয়ে মিথিকে আর সীমাকে খাইয়ে দেয়। মাম্মা, তুমি না খুব পেতুক। কি বললে? তুমি পাপাকে খাইয়ে দিচ্ছ না কেন? এই না হলে আমার মেয়ে। মিথি। সীমার আর যাই হোক মেয়ের কান্না সহ্য করতে পারে না, তাই মেয়ের কথা মেনে নেয়। সীমা রাজকে খাইয়ে দেয়। খাওয়া শেষে সীমা হাত ধুয়ে সে মিথিকে নিয়ে শুয়ে পড়ে। রাজ প্লেট রেখে সে সীমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রাজ, আমাকে ছাড়ো। মাম্মা, পাপ্পা আমাদের সাথে থাকবে, তুমি কিছু বললে আমি কান্না করে দিব। সীমা আর কিছু না বলে চুপ করে থাকে। মিথি ঘুমিয়ে পড়লে সীমা বেড থেকে ওঠে। কোথায় যাচ্ছ? তোমার মেয়ে তোমার কাছে থাকতে চাচ্ছে, তাই আমি মিথিকে তোমার কাছে দিয়ে চলে যাব সারা জীবনের জন্য। রাজ সীমাকে বুকে টেনে নেয়। তোমার জেদের জন্য আমার কথা যদি 6 বছর আগে শুনতে, তবে আমার মেয়ে আমার কাছে থাকতো। আর আমি শুধু মিথি না, তোমাকেও চাই। আমি তোমাকে চাই না। সীমা ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে বাকি রাতটুকু কাটায়। রাজ আনতে গেলে সীমা কসম দিয়ে যেতে দেয় না। রাজও ফ্লোরে শুয়ে থাকে সারা রাত। সকালবেলা প্রিয়া দরজায় নক করে। রাজ সীমাকে আনতে গিয়ে দেখে সীমার গায়ে প্রচন্ড জ্বর। সীমাকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। দরজা খুললে প্রিয়া রুমে ঢোকে। ভাইয়া, সীমা নিয়েছে কি? ওর জ্বর, আমি ডাক্তারকে ফোন করছি। ডক্টর এসে সীমাকে চেক আপ করে। আপনারা জানেন যে সীমার ঠান্ডা লাগলে কত বড় বিপদ হতে পারে, তবু ঠান্ডা লাগিয়েছেন। এখন ওনাকে হাসপাতালে অ্যাডমিট করেন, নয়তো বড় কিছু হয়ে যেতে পারে। সীমাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। 7 দিন পর সীমা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রাজ ওর বাবা মার সাথে বাড়িতে চলে যায়। প্রিয়া, আমার জন্য তোর মেয়ের জন্মদিন পালন করা হলো না। তোকে কে বলেছি যেদিন জন্মদিন সেদিন পালন করতে হবে? আবার পরের বার করবো, সাথে তোর একটা বেবি থাকবে। সম্ভব না, রাত চলে গেছে। কি বলছিস তুই? জানিস ভাইয়া এই 7 দিন হাসপাতালে বারান্দায় থেকেছে, তোর সামনে আসতেই ভয় পেত যদি উল্টাপাল্টা কিছু করিস। তোর আড়ালে থেকেছে, 7 দিনে বাড়িতেও যায়নি। এবার ক্ষমা করে দেই। স্নিগ্ধা আর সোহানের ষড়যন্ত্রের কথা সব খুলে বলে। আমি কি করব এখন? ও আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি ওকে বলেছি মিথিকে নিয়ে আমি চলে যাব। এখন সময় আছে, নয়তো ভাইয়া আজ আমেরিকায় আবার চলে যাবে। মিথি কেবিনে ঢোকে। মাম্মা, পাপাকে আটকাও, আমি আর তোর তুমি করবো না, তবু তুমি পাপাকে যেতে দিও না। সীমা মেয়েকে বুকে নিয়ে রাজের বাড়িতে চলে যায়। এদিকে সীমা কই? রাজের কাছে গেছে। ওরা এক হলে ভালো হবে। আমার মনে হয় আমাদের আরো একটা বেবি নিতে হবে, কি বলো? যা।
অভির বুকে মুখ লুকায়। সীমা রাজের বাড়িতে গিয়ে দেখে রাজের মা কান্না করছে। মা, রাজ কই? উপরে। মা, তুমি রাজকে ক্ষমা করে দাও। হাত জোর করে সীমা রাজের মায়ের হাত ধরে। মা, আমি আমার সংসার বাঁচাবো। সীমা মিথিকে নিয়ে ওপরে যায়। রাজের মা খুশি হয়ে কিচেনে যায়। রাজ লাগেজে কাপড় গোছাচ্ছিল, তখন মিথি এসে রাজকে জড়িয়ে ধরে। বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না। মিথি, তুমি কার সাথে এসেছো? মাম্মার সাথে। মাম্মা, বাবাকে বলো না আমাদের ছেলে যেন না যায়। প্লিজ যেও না, থাকুন আমাদের সাথে। মাথা নিচু করে। মিথির কান্না তুমি সহ্য করতে পারো না, তাই এখানে এসেছো, তাই না? মিথি, তুমি তোমার দাদিমার কাছে যাও। আমিও দেখছি তোমার বাবা আমেরিকায় কিভাবে যায়। মিথি রাজের মার কাছে চলে যায়। সীমা দরজা লক করে দেয়। সীমা, দরজা লক করলে কেন? আমাদের ছেড়ে চলে যাবে না? দাঁড়াও, ঝাড়ু দিয়ে পিটিয়ে আমেরিকা যাওয়ার ভূত মাথা থেকে নামাবো। সীমা একটা ঝাড়ু নিয়ে রাজকে মারতে গেলে রাজ সীমাকে ধরে ফেলে। আমি কেন যাব? আমার বউ আমার সন্তানের কাছে থাকবো। সত্যি তো? তবে আমার একটা শর্ত আছে। কি? মিথির সাথে খেলার জন্য একটা বেবি আনতে হবে। সীমা লজ্জায় রাজের বুকে মুখ লুকালো। এভাবে তাদের মিষ্টি ভালোবাসার সংসার টিকে থাক সারা জীবন।